আসসালামু আলাইকুম। আমার ভাইয়া আপুরা কেমন আছে সবাই? গত শনিবার যে ক্লাসটা ছিল, যেহেতু কবে বরাত এবং ভালোবাসা দিবস ছিল, ফলে তোমরা অনেকেই অনুপস্থিত ছিলা। ভেবেছিলাম যে 1 কোটি বছর পর আমাদের দেখা হচ্ছে, অনেকের সাথে দেখা হবে, কিন্তু আফসোস, আহ, ভালোবাসা দিবসকে উপেক্ষা করে আমার ভাইয়া আপুরা আমার সাথে দেখা করে নাই বা আমার সাথে একটু কথা বলতে আসে নাই। আজকে যেহেতু কোনো দিবস নাই, আশা করি আমার ভাইয়া এবং আপু সবাই আজকে ক্লাসে থাকবে। ধরে নিচ্ছি ম্যাক্সিমাম উপস্থিতি আজকে পাবো। তো কোন কোন ভাই আপু কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও। অনেক দিন ধরে তোমাদের সাথে যেহেতু দেখা হয় না, যারা আমার ব্যাচের স্টুডেন্ট আছো তারাও কমেন্ট করো, বা আমার যারা ওয়েল উইশার আছো, যারা আমার ছোট ভাই বোনেরা মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে টেক্সট করো, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও। সেই সাথে একটু শেয়ারও করে দাও, যাতে আমি বুঝতে পারি কতজন আমার এই লাইভটা দেখছে। তো প্লিজ তোমরা একটু কমেন্ট এবং শেয়ার করো কে কোথা থেকে দেখছো, এবং আজকের টপিকটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? বা একটু কমেন্ট করে লিখে দিতে পারো। দেখি কে আছে। এখন পর্যন্ত কোনো কমেন্ট পাইনি। আচ্ছা, কমেন্ট যেহেতু পাইনি, তাহলে আমি শুরু করে আমি কথা বলি। তোমরা যেহেতু এখনো কেউ কমেন্ট করছো না। আচ্ছা, ফারজানা রহমান, আসসালামু আলাইকুম, বাগেরহাট থেকে, আমার শ্বশুর বাড়ি এলাকা থেকে। থ্যাংক ইউ আপু, আমার শ্বশুর বাড়িও বাগেরহাট। আচ্ছা, আজকে ক্লাস শুরু করার আগেই তোমাদের সাথে একটা বই নিয়ে শেয়ার করি। দেখো, টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা, লিখেছেন হচ্ছে ব্রায়ান ট্রেসি। স্বপ্নীল খান, ফরিদপুর, আমার ছোট ভাই স্বপ্নীল, সে আছে ফরিদপুর থেকে। সালমান সামি, আসসালামু আলাইকুম ম্যাম, আমি দিনাজপুর থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া, তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ। আর শিউলি ভুইয়া, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু কমেন্ট করো তোমাদের। আচ্ছা, নৌশাদ আনাম, কিশোরগঞ্জ থেকে। আকাশ ছোঁয়া, পাবনা থেকে। আচ্ছা, তাহলে তোমরা একটু কমেন্ট করো। আমি একটু যেহেতু মূল পড়ার আগে একটা বই সম্পর্কে একটু শেয়ার করছি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ব্রায়ান ট্রেসির একটা বই। রিসেন্টলি অনেক ডিমোটিভেটেড হচ্ছিলাম, কাজ করার প্রতি আগ্রহ কমে যাচ্ছিল। তো ভাবলাম যে একটু বই পড়ি, তো আমার অফিসের লাইব্রেরি থেকে এই বইটা হচ্ছে পেলাম, টাইম ম্যানেজমেন্ট। তো এই বইটা পড়ার সময় বেশ কিছু, যেমন একটা গত ক্লাসে শেয়ার করেছিলাম প্যারোটি থিওরি, এটা আজকেও তোমাদেরকে বলবো। সাথে হচ্ছে তোমাদেরকে, তোমাদের জন্য একটা লিঙ্ক করেছি। বলেছে যারা কার্যকারিতা মানে যারা লাইফে সাকসেস হয় বা সাকসেসফুল হয়, তারা মেইনলি 4টা ডি ফলো করে। তো 4টা ডি কি দেখো, প্রথম দিয়েছে হচ্ছে, প্রথম ডি ডি হচ্ছে ডিজায়ার বা আকাঙ্ক্ষা। ডিজায়ার বা আকাঙ্ক্ষা কি? এই যে দেখো, এই টাইমটা তোমরা ইউটিউবে একটা গান দেখতে পারতা, অথবা খেলাধুলা করতে পারতা, কিংবা গেমস খেলতে পারতা, কিংবা ফেসবুকিং করতে পারতা, কিন্তু সেটা না করে তোমরা কি করতেছো, আমার ক্লাসটা অ্যাটেন্ড করে। দ্যাট মিনস তোমাদের ভিতরে কিন্তু অলরেডি ডিজায়ার বা আকাঙ্ক্ষা তৈরি হয়ে আছে। এখন কি করতে হবে, এই আকাঙ্ক্ষাকে আমাদেরকে মানে বাড়াতে হবে। তার পরের স্টেপটা কি, মানে 4D মেনটেন করে। পরের স্টেপটা হচ্ছে তোমার ডিসাইসিভনেস। ডিসাইসিভনেস দ্যাট মিনস, বা আমরা যে বলি যে একটা কিছু ডিসাইড করা বা ডিসিশন নেওয়া, দ্রুত কার্যকরীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যেহেতু তোমরা ক্লাসে অ্যাটেন্ড করেছো, এর মানে তোমরা তো এক ধাপ আগায় আছো। পরে যেটা, তোমরা একটা ডিসাইড করতে পারো কি বিষয়ে, যে না, যেহেতু আমি ক্যাডার সার্ভিসে যুক্ত হতে চাচ্ছি বা একটা সরকারি চাকরি পেতে চাচ্ছি, তার মানে আমার এই সিদ্ধান্তে অটল থাকতে হবে। তোমরা অলরেডি, আমি ধরেই নিচ্ছি যেহেতু এই ক্লাস দেখছো, তার মানে তোমরা সিদ্ধান্তে অটল যে তোমরা ক্যাডার হবেই। দেখো, আমি ক্যাডার হব, আর একটা হচ্ছে আমি ক্যাডার হবই, এটা কিন্তু অনেক পার্থক্য। যখনই তুমি লাইফে ই প্রত্যয় যুক্ত করে দিবা, ওই প্রত্যয়টাই হচ্ছে তোমার জীবনের চালিকা শক্তি। তুমি যদি ভাবো যে আমি পারবই, দ্যাট মিনস তুমি পারবাই। এটাই হচ্ছে সফল মানুষের মূল মূল চালিকা শক্তি। তারপরে পয়েন্ট হচ্ছে ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প। সেটা কেমন? পাশ থেকে বলবে যে এই মেয়ে, তোমার তো বিয়ে হচ্ছে না। আরেকজনকে বলবে এই ছেলে, তুমি তো ক্যারিয়ার একদম ফেল। আমি আমার নিজের লাইফে দেখেছি,
আমি 37-38-এ যখন ডিসকোয়ালিফাই করি, আমার আব্বুকে অনেকে অনেক কথা শোনাইছিল, এমনও বলছে এই মেয়েকে রেখে কি করবা, ও তো ক্যারিয়ার শেষ, বিয়েও হচ্ছে না, তাহলে ওর কি হবে ভবিষ্যৎ। তখন হচ্ছে আমার মনে আছে আমার ভাইয়া এভাবে প্রতিবাদ করেছিল, মানে আমার মাকে এভাবে বুঝাইছিল, মা ওর টাকা পয়সা কি ওরা দেয়, বলছে না, ও তো দেয় না, আমি দিচ্ছি, আমার তো প্রবলেম হচ্ছে। আর বিয়ের কথা বলছো, আমার একটা বোন, ওকে আমি বিয়ে দিব না, ওকে আমি ঘরে বসে রাখবো। তাহলে এই যে আমার ভাই কিন্তু স্থির সংকল্পে ছিল যে আমি ক্যারিয়ারটাকে সেট করবো। এন্ড ফাইনালি আমার আমার লাইফের অনেক বড় একটা মোটিভেশন আমার ভাইয়ারা। যখন আমি খুব বেশি ডিমোটিভেটেড হয়ে যেতাম, আমার ভাই আমাকে এমন ভাবে বলতো, তুই যদি ক্যাডার হস, তুই আমার ভাই হয়ে যাবি। দ্যাট মিনস আমার সবসময় মনে হতো আমার ভাই, আমার আমার মনে আছে কথা বলতাম আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো যে আল্লাহ, আমি ততটা এফোর্ট দিতে পারছি না, আমি এখন কি করব। এই যে আমার টপ টপ পানি, আমার মানে স্থির একটা ডিটারমিনেশন তৈরি হয়েছিল। তো তোমাদেরকে এরকম একটা ডিটারমিনেশন তৈরি করতে হবে। অ্যান্ড ফাইনালি যে পয়েন্ট, সেটা হচ্ছে ডিসিপ্লিন। যারা সফল তারা হচ্ছে ডিসিপ্লিনটাকে মেনটেন করে। এই যে তোমরা প্রথমে তো আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তারপর ডিসাইড নিয়েছো না আমি ক্যাডার হব, তারপরে সংকল্প ঠিক আছে, তুমি পড়াশোনা শুরু করছো, সাথে কি হবে, ডিসিপ্লিন রাখতে হবে। তোমার সব পড়াগুলো একটা ধারাবাহিক নিয়মে পড়তে হবে। আজকে অনেক পড়লাম, কালকে পড়বো না, তাহলে কিন্তু ওইটা সাকসেস হওয়া যাবে না। ঠিক আছে, দেন হচ্ছে আমি একটু টাইম নিচ্ছি, আর কেউ একটু লাইভে যুক্ত হোক, এই জন্য বইটা একটু রিভিউ দিচ্ছি, যাতে তোমাদের ব্রেনেও এটা একটু কাজ করে। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে আরেকটা থিওরি পড়েছি, যেটা লাস্ট ক্লাসেও বলেছিলাম, যান্ত্রিক ত্রুটির জন্য তোমরা অনেকে শুনতে পাও নাই, সেটা হচ্ছে প্যারোটি থিওরি। প্যারোটি থিওরির কি? প্যারোটি হচ্ছে একজন ইটালিয়ান গবেষক, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী। উনি একটা থিওরি, উনি একটা অবজারভেশন করেছে, সমাজে যারা হায়ার ক্লাসের লোক, ধরো 20% লোক 80% সবকিছু হচ্ছে ডিল করে। কেমন? যে ধরো অর্থনীতিতে সমৃদ্ধ, সেই ধরো তোমার পলিসি মেকিং এর তথ্য দিচ্ছে, সেই ধরো একটা বড় রেস্টুরেন্ট দিচ্ছে। তো এরকম করে উনি একটা প্রিন্সিপাল দাঁড় করিয়েছে। এটা কেমন? প্রিন্সিপালটা একটু অন্যরকম। সেটা হচ্ছে 20% ইফোর্ট দিয়ে 80% আউটপুট। সেটা কেমন? ধরো একজন মানুষ সারাদিন পড়লো, আরেকজন মানুষ, ধরো তুমি তুমি মাত্র 30 মিনিট পড়লা, তুমি 30 মিনিট পড়ে যে 5 নাম্বার পেলা, আরেকজন মানুষ সারাদিন পড়ে 5 নাম্বার পেলো। তার মানে তুমি 20% ইফোর্ট দিয়ে 80% মার্কস পেলা, আরেকজন 80% ইফোর্ট দিয়ে 20% মার্ক পেলো, তার কাজের অনুপাতে। তাহলে কি হলো? এখানে হচ্ছে বলে না স্মার্ট প্রিপারেশন। আমাদেরকে বারবার বলি, তোমরা যখন মানে কোনো কিছু প্রস্তুতি বা প্রিপারেশন নিবা, তখন হচ্ছে মানে কস্ট বেনিফিট বা প্রশ্ন অ্যানালাইসিস, যে কস্ট বেনিফিট করে দেখবা যে এইটা যদি আমি এতটুকু সময় দিই, আসলে আমি কত মার্কস পাবো। ঠিক আছে, যেমন ধরো চর্যাপদ, ধরিয়ে নিচ্ছে একটা প্রশ্ন আসবে, ওটা কিন্তু খুব বেশি সিলেবাসে কিন্তু অনেক না। তো চর্যাপদটা পড়লে মোটামুটি যে 1 মার্কস, এই তুলনায় আধুনিক যুগের 1 মার্কস সংগ্রহ করা কিন্তু অনেক কঠিন। দুই একটা প্রশ্ন এমন আসবে যে তুমি তোমার ধরো পারা অসম্ভব, এমন একজন রাইটারের নাম দিল যেটা তুমি জানোই না। তো এরকম করে তোমাদেরকে প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে হবে। অনেক অযথা কথা বললাম, অনেকে চলে আসছো, এখন মূল পয়েন্টে চলে যায়। দেখো, আজকে তোমাদেরকে আমি রোমান্টিক পিরিয়ড পড়াবো। যদিও আমি পড়ানোর সময় একটু বিস্তৃত পড়াই, কারণ আমার তো মুখস্থ বিদ্যা ভালো না, তোমাদের আগেই বলেছি আমার স্মৃতি অনেক কম। তো আমি কি করি, একটু একটু ডিটেলস পড়ি। আজকে তোমাদের জন্য রোমান্টিক পিরিয়ড নিয়ে আসলাম। নিজে একজন রোমান্টিক মানুষ, এই টার্মটা শুনতে ভালো লাগে, কিন্তু জানো রোমান্টিক মানুষ আর রোমান্টিক পিরিয়ড কিন্তু এক না। দেখো এই যুগটা কত, 1798 থেকে 1832 সালের মধ্যে যে টাইম, এটাই হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ড। আচ্ছা, সাউন্ড তো ঠিক মতো শোনা যাচ্ছে তাই না? শোনা যাচ্ছে? তোমাদের কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকলে, পরামর্শ বা সাজেশন, যেটাই বলো না কেন, সেটা তোমরা কমেন্টে লিখো, হ্যাঁ আমি পরে রিপ্লাই দিব। আচ্ছা, এটা হচ্ছে দেখো কি টেক ওয়েস বলে আমি একটা পয়েন্ট রেখেছি এখানে, তোমাদেরকে মূলত বুঝাইতে চাইছি যে রোমান্টিক পিরিয়ডটা মূলত কখন। রোমান্টিক পিরিয়ডটা আসলে ধরা হয়েছে যে 1790 থেকে 1850-এর মাঝামাঝি সময়। ওই সময় জানো একটা ঘটনা ঘটে। কি ঘটনা? এটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশনটা কখন ঘটে? সেটা হচ্ছে 1789 থেকে 1799 সময় মাঝামাঝি। এই সময় কি হয়, সোসাইটাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল সবকিছুতে একটা পরিবর্তন। যে কোনো যুগের, যেমন ধরো এখন আমাদের ট্রানজিট পিরিয়ড চলছে, রাইটিংস থেকে শুরু করে সবকিছু
একটা পরিবর্তন আসবে। আর ওই যুগটা হচ্ছে কি জানো, নেপোলিয়ন বোনাপার্টের হচ্ছে টাইম। ওই টাইমটা হচ্ছে যেহেতু উনি হচ্ছে উনার মাধ্যমে হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনটা ঘটে। তো ওই সময় হচ্ছে এইটার একটা, তোমরা কি টিকল ডাউন থিওরির নাম শুনেছো? হ্যাঁ, টিকল ডাউন থিওরিটা হচ্ছে যখন ধর একটা বালতিতে পানি ভরতে, কলটা ছেড়ে দিলা, পানি পড়ছে পড়ছে পড়তে পড়তে একদম দেখবে একটা সময় পানি উপচে পড়ে যায়। উপচে পড়ে যাওয়া মানে কি চারদিকে ছড়ায় যায়। ঠিক তেমনই এটা হচ্ছে যখন একটা রাষ্ট্রযন্ত্রে যখন কেউ ক্ষমতা নেয়, তখন কি হয়, চারদিকে তার একটা সাইড ইফেক্ট বা ইফেক্ট যেটাই বলো না কেন, পজিটিভ এবং নেগেটিভ, এটা কিন্তু ছড়ায় যায়। ফলে কি হয়, ফ্রেঞ্চ রেভলিউশনের একটা প্রভাব আমরা এই যুগে পাই। কোন যুগে? এই রোমান্টিক যুগে। দেখো, which even influence the literature of the romantic period, এটা কিন্তু অলরেডি প্রশ্নে আসছে। দেখো কবে আসছে, 46 BCS আসছে। কি আসছে, যে কোন মানে বিপ্লবের বা কোন রেভলিউশনের একটা প্রভাব আছে। দেখো ফ্রেঞ্চ রেভলিউশন অলরেডি, মানে এই যুগটার সাথে ফ্রেঞ্চ রেভলিউশনটা ওতপ্রোতভাবে জড়িত। তারপরে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ রোম্যান্টিসিজম, এটা কেন আছে, এই যে রোম্যান্টিসিজম বলতে ভাবি যে নর নারীর প্রেম ভালোবাসা, আসলে বিষয়টা এরকম না। রোম্যান্টিসিজম বলতে আসলে আমরা কি বুঝি, তাহলে মূলত প্রথম কি জানো, সেলিব্রেশন অফ নেচার, নেচারটাকে আত্মীকরণ করা, গ্রহণ করা। কেমন সেটা, এটা যে যেমন ধরো আমরা প্রাচীন যুগ বা মধ্যযুগের দিকে হয়তো বা দেব দেবী বা হচ্ছে তোমার ব্যক্তির যে একটা মানে পূজা, ব্যক্তি পূজা, এগুলার কিন্তু একটা অ্যাবসেন্ট দেখি, অতটা কিন্তু থাকে না। কিংবা প্রকৃতির যে পরশ ওইভাবে কিন্তু আমরা ওইটা পাই না। তার মানে কি, এই রোম্যান্টিসিজমের শুরুর সাথে সাথেই কি আমরা নেচারকে পাচ্ছি, প্রকৃতিতে পাচ্ছি। এই লেখকদের কবিতা যখন পড়বা, মানে ভিতরে একটা পরিশুদ্ধ ভাব আসবে। এবং এই রোম্যান্টিসিজমের একটা প্রভাব জীবনানন্দ দাশের কবিতায় আমরা পাই, বেশ ভালো একটা প্রভাব আছে। ঠিক আছে, তো রোম্যান্টিক যারা রাইটার্স তারা কি করেছে, প্রকৃতিকে অ্যাজ এ টিচার হিসেবে নিচ্ছে, সোর্স অফ মানে বিউটি হিসেবে নিয়েছে। এজন্য দেখবা বারবার প্রকৃতি নিয়ে তার কবিতা লিখে। এই যুগের একজন বিখ্যাত জন কিটস, টু অটাম, দেখো দেখো একটা ঋতু নিয়ে একটা কবিতা লিখে ফেলছে। তো এইখানে দেখো, উই হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, হোয়ার আর দে, তারা কোথায়, সং অফ স্প্রিং কই। তাহলে দেখো একটা প্রকৃতি নিয়ে অলরেডি একটা কবিতা লিখে ফেলছে, একটা ঋতু নিয়ে। এখান থেকে বোঝা যাচ্ছে রোমান্টিক যারা কবি তারা ছিল প্রকৃতির পূজা, প্রকৃতিকেই ভালোবাসে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো সেলিব্রেশন অফ, আচ্ছা, সেলিব্রেশন অফ আইসোলেশন অ্যান্ড মেলানকোলি। আইসোলেশন অ্যান্ড মেলানকোলি এটা কি, এই যে বলি না একটা বিষণ্ণতা, একটা ডিপ্রেশন। ওই যে তোমাদেরকে বলছি না যে জীবনানন্দের একটা প্রভাব আছে, এবং জীবনানন্দের অনেক কবিতা তো এডনার এলেন পোয়ের একটা ছায়া অবলম্বনে, তাই না? তো এই তোমরা যখন রোমান্টিক কবিতাগুলো পড়তে যাবা, তখন দেখবা একটা বিষণ্ণতা, একটা একাকিত্ব, এইগুলো তার কবিতা, এই কবিতার মধ্যে চলে আসে, কবিতায় ছোঁয়ায় চলে আসে। যেমন এমারসন, উনি বেশ কিছু কবিতা লিখেছে একাকিত্ব নিয়ে। অন্যদিকে হচ্ছে পার্সিবিসি শেলি ল্যামেন্ট মানে হাহাকার, বিলাপ নিয়ে অলরেডি একটা কবিতা লিখেই ফেলছে। ও ওয়ার্ল্ড, ও লাইফ, ও টাইম, ঠিক আছে, এরকম অলরেডি কিন্তু সে লিখেই ফেলছে। যে একটা একাকিত্ব, একটা নিঃসঙ্গতা, এগুলো কি রোমান্টিক যুগের একটা বৈশিষ্ট্য। এইগুলা কিন্তু এতটা পরীক্ষায় আসে না। দেখো আমি এটা কিন্তু মার্ক করে রাখছি, দেখো শেলির একটা কবিতা, এগুলো কিন্তু আসে না তোমাদের, শুধু রোমান্টিক পিরিয়ডটাকে বোঝানোর জন্য। যখন আমি বলছি একটু ডিটেলস বলবো, তোমরা যখন পড়বা ফার্স্ট টাইম একটু পড়বা, একটু জেনে রাখবা, তখন এত মুখস্থ করতে হবে না। কিন্তু যখন তুমি ফাইনালি হয় না যে ব্রেইনে একদম মন মগজে গেঁথে ফেলবা, তখন হচ্ছে 28 রুলস ফলো করতে হবে, যেটা শুধুমাত্র আমাদের পরীক্ষায় আসে ফোকাসড, ওইটা আমরা ভালো করে পড়বো। ঠিক আছে, দেন আছে হচ্ছে ইন্টারেস্ট ইন দ্য কমন ম্যান। কমন ম্যান বলতে ভাইবো না যে উইমেন নিয়ে কিন্তু কিছু নাই, আসলে বিষয়টা হচ্ছে তোমার কমন পিপলদের জন্য। কমন পিপলদের জন্য এমন কবিতা লিখতো যা সবারই ভীষণ ভালো লাগতো, কমনলি বোথ মেল অ্যান্ড ফিমেল সবারই ভালো লাগতো। কেমন, দেখো এই কবিতাটা আমরা অনেকেই জানি। দেখো এই কবিতাটা হচ্ছে যে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা। তো কি হইতো, এই যে মানুষ মনে হচ্ছে আমি একদম একাকী,
একদম একা। এটা তো প্রত্যেকটা মানুষেরই অনুভূতি। প্রত্যেকটা নরনারী কোনো না কোনো সময় নিজেকে কি লনলি ফিল করে না? দেখো তোমরা তো এখন সবচেয়ে এই স্টেজে আছো। না পারতেছো আত্মীয় স্বজনের বাসায় যেতে, না পারতেছো কাউকে কিছু জানাইতে, তোমরা কি করো? অ্যাভয়েডেন্স মেকানিজম ফলো করো। পারো তো পক্ষে আত্মীয়র সাথে দেখা না হলেই ভাল লাগে, পারো তো পক্ষে প্রতিবেশী সাথে দেখা না হলেই মনে হবে ইস বেঁচে গেলাম, জিজ্ঞেস করলো না কি খবর তোমার, বিয়ে করছো, চাকরি হয়েছে, সংসারে কি অবস্থা, ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে এই স্টেজে মেয়েদেরকে অনেক প্রবলেম ফেস হয়। এই জন্য একটু মানে এই টপিকের বাইরে গিয়ে বলি, কেউ যদি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে কেউ যদি আমার লাইভে সংযুক্ত হও, তোমাদেরকে বলবো এই সময়টা, অনেকে বলো না অনার্স শেষ করে পুষবো না, তুমি যদি চাকরি পেতেই চাও তুমি পড়ো। দেখো ডিপার্টমেন্টের পড়া পড়ে যে ক্যাডার হওয়া যাবে না এরকম। তুমি যদি রুটিন ওয়ার্ক করো, তুমি যদি এখন থেকে, বললাম না ভালো হওয়ার তিনটে উপায় এর আগেও বলছি, যেহেতু পড়াশোনা একটা গুরুমুখী বিদ্যা, তুমি এই যে অনলাইনের ক্লাসগুলো দেখলা, আমার ক্লাসে না হোক, আমাদের একাডেমি না হোক, তুমি অন্য কোনো একটা যুক্ত থাকো, একটু পড়াগুলা সাথে যুক্ত থাকো, একটু রিভাইজ দাও, আজকে পড়াগুলো একটু তখন কি হবে, ফাইনালি ফাইনালি তোমার ভিতরে কি হবে, একটা চাহিদা তৈরি হবে, আমার চাকরি পেতেই হবে। কিন্তু আমরা মেয়েরা কি করি, মাস্টার শেষ করে প্রথম বই খুলি, এরপর বাসায় যখন প্রেশার ক্রিয়েট করে দিয়ে তখন বলে আমাদের না এখন আমাদের পড়াশোনা করতে হবে। তো সবার কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লক আছে। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে 25 থেকে 26-এর আগে আমরা চাকরি। বাট যারা স্টেজে নাই, হ্যাঁ, তারা আবার হতাশ হয়ে না। আপু আমার কি বলতেছো না, তোমরা তো অলরেডি চলে আসছো তোমাদের দেয়ালে পিঠ থেকে, তোমরা পড়বা, এত পড়া পড়বা, এত পড়া পড়বা যেন চাকরিও বলবি লজ্জা পাবি। এখন যদি চাকরি লজ্জা পায় বলবা, আমি যদি ওর হাতে ধরা না দেই তাহলে তো কেমন হলো, একদম অবিচার করা হইলো, তাই না? তবে কি সিস্টেমেটিক ওয়েতে গুছিয়ে পড়তে। এরপর একটা বৈশিষ্ট্য কি, দেখো পার্সোনিফিকেশন অ্যান্ড প্যাথেটিক ফ্যালাসি, অর্থাৎ একটা ইমপ্যাথি, তারপর হচ্ছে তোমার একটা হচ্ছে অনুভূতি, জেনারেল একটা অনুভূতি, এটার একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তো এই সবগুলো মিলেই হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এবং এই পিরিয়ডের মূল যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা বুঝতে পারতেছি একটু প্রকৃত পূজারী এবং অনেকটাই হচ্ছে মানব মনের বা হিউম্যান নেচার সম্পর্কে বলা। আরেকটা বিষয় হচ্ছে দেখো আইডিয়ালাইজেশন অফ উইমেন। হ্যাঁ, এইখানে এই পয়েন্টের একটা ব্যাপার আছে যে আইডিয়ালাইজেশন অফ উইমেন বলতে এখানে একটা উইমেনদের একটা এক্সট্রা একটা আইডল একটা ক্যারেক্টার বা উইমেনকে আবার এখানে কিছু আমরা উইমেন মানে নারী লেখিকা পাই, হ্যাঁ, যেমন জেন অস্টিন বলে একজন আছে। তো ওনার কিছু চরিত্রে আবার এমন কিছু বিহেভিয়ার পাই নারীদেরকে নিয়ে, যেটা নেক্সটে পড়াতে গেলে তোমাদের। তো একটা দ্বন্দ্বের মতো একটা আইডিয়াল সিচুয়েশন হিসেবে নারীকে কল্পনা করে যে নারী এরকম এরকম আইডিয়াল হবে, যেটা অ্যাজ ইউজুয়াল এখন আমরা চাই। আমিও তো এখনো চাই যে হয়তো আমি এরকম একটা সেট আপ বা ফ্রেমওয়ার্কে গেলে একটা আইডিয়াল নারী। তো অনেকটা এই যুগে এরকম একটা সেট আপ ছিল। তো আসলে নারীদেরকে সবসময় একটা ডেফিনেশনের মধ্যে ফেলানো হয়, এটা কোনো যুগে আমরা উপেক্ষা করতে পারি না। এই হলো মোটামুটি রোমান্টিক যুগের একটা বৈশিষ্ট্য। এখন হচ্ছে রোমান্টিক পিরিয়ডটা কখন কিভাবে শুরু হয়। আচ্ছা এখন একটু কমেন্ট পড়ি, অনেকক্ষণ ধরে কমেন্ট পড়ি না। আর তোমাদের কি খুব ইরিলেভেন্ট লাগতেছে যে টপিকগুলো বলছি বা বেশি ডিটেলস, তোমরা একটু কমেন্টে লিখো, তাহলে এগুলো আমি একটু বেশি সুইচ করে চলে যাব। যেহেতু অনেকদিন পর লাইভে হয়, আমি একটু বই নিয়ে কিভাবে একটু ডিটেলস বলা যায় বলার চেষ্টা করি। তো তোমাদের যদি মনে হয় না সরাসরি পড়াশোনায় যাব, তাহলে তাই যাব। প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও আর একটু শেয়ার করে দাও, সবার মধ্যে একটু ছড়ায় দাও। আচ্ছা, আসমাউল হুসনা আপু কুষ্টিয়া থেকে, নাজদিন আপু আসসালামু আলাইকুম আপু পাবনা হতে যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম আপু। নাজমুল হোসেন ভাইয়া আছে মাদারীপুর থেকে। তুহিন হাসান, হ্যাঁ, তাজরিন হাসান ভাইয়ের সাথে অনেকবার কমেন্ট পড়া হয়, সে রেগুলার আমাদের ক্লাস করে। জি ম্যাম শুনতে পারছি, থ্যাংক ইউ। শিউলি ভুইয়া শত, আচ্ছা। তারপরে হচ্ছে ফ্রেন্ডস রেভলিউশন, থ্যাংক ইউ শিউলি। তারপর হচ্ছে দিবাকর ম্যাম সালাম নিবেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি, পড়াশোনা কেমন চলছে? আমাদের রেগুলার মানে আমার রেগুলার রানিং স্টুডেন্ট দিবাকর। অনিমিতা আসসালামু আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু কমেন্টে লিখো এগুলোকে আমি বেশি অপ্রয়োজনীয় তথ্য দিয়ে ফেলছি কিনা বা তোমাদের কাজে লাগবে কিনা, এগুলো একটু কমেন্টে লিখে দাও। অনিমিতা কুষ্টিয়া থেকে, আচ্ছা। অভিনন্দন অনিমিতা, দেখো আপু কেমন লাগে ক্লাসগুলো। প্রদীপ রয় গাজীপুর থেকে, আচ্ছা।
তাহলে তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টগুলোও দেখি কেমন চাও, সেগুলো একটু তোমাদের এক্সপেকটেশনগুলোও দেখি। ঠিক, এখন হচ্ছে রোমান্টিক পিরিয়ড। দেখ রোমান্টিক পিরিয়ডটা শুরু হয় কি করে, এটা হচ্ছে লিরিক্যাল ব্যালান্স দিয়ে শুরু হয়। লিরিক্যাল ব্যালান্স কি, দেখো ছোট ছোট গীতি গীতি কবিতার মাধ্যমে হচ্ছে এই যুগটা শুরু হয়। মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলরিজ এরা দুজন মিলে এই লিরিক্যাল ব্যালান্স বা ছোট ছোট গীতি কবিতাটা প্রকাশ করে, ঠিক আছে। এবং এটা প্রকাশ হয় 1798 সালে। উনাদের এই প্রকাশের মাধ্যমেই আধুনিক এই যে রোমান্টিক যুগ এইটা শুরু হয়। আচ্ছা, মোহাম্মদ আব্দুল আজিজ এট ফার্স্ট টেক মাই সালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, দেখো ক্লাসগুলো দেখো, আশা করি এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। কোনো না কোনো সময় কোনো না কোনো প্রশ্ন কোনো না কোনো ভাবে হয়। প্রথম গল্প গাজীপুর থেকে, মাজেদা বেগম আসসালামু আলাইকুম কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম আপু, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এই লিরিক্যাল ব্যালান্সের মাধ্যমে প্রথম হচ্ছে এই রোমান্টিক সূচনা হয়। তারা দুইজন প্রমিনেন্ট কবি, তোমরা নাম জানো, এসটি কলরিজ এবং কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এরা মিলে হচ্ছে কিছু গীতি কবিতা প্রকাশ করে, আর তখনই একটা বিপ্লব ঘটে যায়, নতুন একটা যুগের সূচনা হয়ে যায়। এটাই এই জন্য একটা ইম্পর্টেন্ট, লিরিক্যাল ব্যালান্স কোন দুইজন লিখেছে এবং হচ্ছে কোন যুগের সূচনা করেছে, ভুলবা রোমান্টিক যুগের, ঠিক আছে। দেন হচ্ছে এ দেখো, লিরিক্যাল ব্যালান্স হচ্ছে কালেকশন অফ পোয়েমস, কিন্তু মানে পোয়েমসের হচ্ছে কালেকশন, এবং এটা হচ্ছে 1802 সালে লিরিক্যাল ব্যালান্স উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইনক্লুডস এ প্রিফেস। আচ্ছা, এটা এতটা দরকার নাই, এখানে মূল যে পয়েন্টটা লিখছি, হাউ পোয়েট্রি, মূলত বুঝাইছে একটা কবিতা কিভাবে লিখতে হয়। আচ্ছা, 47 বিসিএস ডেইলি ব্লগ রান্না করে আর ভিডিও দেখছি। এই যে বললাম না, একটা আপুদের জন্য খুব কঠিন, খুব চ্যালেঞ্জিং যে কিভাবে টাইম ম্যানেজ করে। এই জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা আছো, এখন থেকে বলবো সময়টাকে ইউটিলাইজ করো। আর যাদের দেয়ালে পিঠ ঠেকেই গেছে, তারা রান্নাঘরে ঘুমন্ত অবস্থায় বসে বসে শুয়ে শুয়ে ইভেন গোসল করতে গেলেও বইটা নিয়ে যাও, সমস্যা তো নাই। বলছি না, অডিও করে রাখবা, লাউড দিয়ে গোসল করবা, শুনবা, পড়া মুখস্থ হয়ে গেল। এভাবে সময়কে 24 ঘন্টাকে চাইলে 18 ঘন্টা কনভার্ট করা যায়। হাইরে আপুরে বলে একটা বইয়ের কথা বলেছিলাম না, উনার উনার ঠিক উনি এই এই রেসিপিতেই পড়াশোনা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগিন উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালান্স। এটা কিন্তু 36 বিসিএস আসছে। যেহেতু এটা বিসিএস আসছে, এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক মানে অনেক, তার মানে নেক্সটেও আসার একটা চান্স আছে। এই যুগের প্রমিনেন্ট রাইটার কারা আছে, মোটামুটি দেখো প্রত্যেকটা রাইটারই কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় আমাদের হাতে ধরা দিবে। যেমন আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপর হচ্ছে এসটি কলরিজ, তারপর হচ্ছে বাইরন, শেলি, কিটস, ল্যাম, জেন অস্টেন, এগুলা অনেকেই আছে, ঠিক আছে। কিছু নাম একটু ওভারল্যাপিং হয়ে গেছে, টাইপিং মিস্টেক, কিছু মনে করিও না, এরকম অনেক প্রমিনেন্ট কবি আছে। তো রোমান্টিক পিরিয়ডটা তোমরা চেষ্টা করবা ভালোভাবে পড়তে। এখন হচ্ছে একটু কবি পরিচিতি একটু একটু করে সংক্ষিপ্ত ওয়েতে তোমাদেরকে একটু জানাই দিই, যাতে একটু মাথায় থাকে। সেটা কেমন, দেখো প্রথমে হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখো ওনার একটা কোট তোমরা ভালোভাবে দেখতে পারতেছো না, দেখো এইখানে একটা কোট লিখেছি, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। অর্থাৎ প্রকৃতিকে যদি কেউ ভালোবাসে, প্রকৃতি তখনও কখনো বিট্রে করে না। বললাম না, রোমান্টিক যুগের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিকে ফোকাস করা। প্রকৃতিকে যদি কেউ ভালোবাসে, কেউ তাকে মানে প্রকৃতি কখনো বিট্রে করে না, এটা কয়েকবার আসছে। তারপর আমি এই লাইনটা লিখেছি, একটা প্রকৃতির একটা গাছ, একটা পশু, একটা কুকুর, কুকুর কেউ যদি একটু একটু কিছু খেতে দাও না, আমার বাবাকে দেখতাম যে রুটি কিনে নিজে এক পিস খেত, আর চার মানে যে 4 পিসের ছোট ছোট রুটি আগে পাওয়া যেত, ওগুলোর দাম 10 টাকা বা 8 টাকা এরকম দাম ছিল। আমি যখন ইন্টারমিডিয়েটে কলেজে পড়তাম, তখন ওই ভয়ঙ্কর কুকুরকে দেখলে কেউ না কাছে যেতে চাইতো না, কিন্তু আব্বুকে দেখতাম যে রুটি কিনে কিনে ওদেরকে খাওয়াতো। জানো, আব্বু যখন রাতেও যেত, 4-5টা কুকুর তাকে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যেত। এইটাই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মানে শুধু গাছ, প্রকৃতি মানে মানুষ, প্রকৃতি মানে পশু পাখি, প্রকৃতি মানে যদি রাস্তায় একটা পাগলি শুয়ে থাকো, সেও একটা প্রকৃতির অংশ। তুমি তাকে ভালোবাসা দাও, তুমি অবশ্যই ভালোবাসা ফিরে পাবা, এটাই ভালোবাসার নেচার। কিন্তু আমরা কি করে জানো, ভাবি একে উপকার করলাম, এ ক্ষতি করলো,
উপকার করার টেন্ডেন্সি, মানুষ বলে যে উপকার করলাম এই আশায় যাতে ক্ষতি পায়, এরকম একটা প্রোপাগান্ডা চালু হয়েছে। কিন্তু তোমরা মনে রাখবা, উপকার কখনো তার কাছ থেকে পাবা এইটা বিশ্বাস। তুমি উপকার করছো তোমার ভালোর ব্যাংকে জমা, এই উপকারের প্রতিদান কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে ফিরে পাবা। রাস্তা দিয়ে হাঁটতেছো, ঠাস করে একটা বৈদ্যুতিক ল্যাম্প তোমার মাথার উপরে পড়ার কথা, সেইটা জাস্ট মানে কি বলবো, একটুখানি ধর হাফ ইঞ্চি সামনে গিয়ে পড়লো বলে তুমি বেঁচে গেল। এটাও কি একটা প্রকৃতির দেন না? আল্লাহ তোমাকে বাঁচালো না? তাহলে কিভাবে বাঁচলো? তোমার ভালোর অ্যাকাউন্টে কিছু জমা আছে। এই জন্য বলা হয়েছে, প্রকৃতিকে যদি কেউ ভালোবাসে তাকে কেউ বিয়ে করে না, মানে প্রকৃতি তার রিপে করবে, পরিশোধ করবে, ঠিক আছে? দেখো, এর হচ্ছে টাইটেল হচ্ছে দ্য পয়েট অফ নেচার, 36 বিসিএসে আসছিল, কারণ উনি এত প্রকৃতি নিয়ে লিখেছেন বলেছেন, এই জন্য ওনাকে প্রকৃতির কবি বলা হয়, দ্য পয়েট অফ নেচার। এরপরে দেখো, ওনাকে আরেকটা কথা বলা হয়েছে, দ্য পয়েট অফ চাইল্ডহুড। ওই যে বলা না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, ওনার এরকম একটা কোট আছে, নেক্সটই পাবা। ওনাকে পয়েট অফ নেচারও বলা হয়। তারপরে বিলিভার ইন প্যান্থিজম, এইটা কি জানো? এটা হচ্ছে সর্বেশ্বরবাদী। সর্বেশ্বরবাদী কি? এরা হচ্ছে একটু এরকম, সবকিছুর মধ্যে ঈশ্বরকে খুঁজে পায় বা আল্লাহকে খুঁজে পায়। ধর একটা কলম যদি ধরে, তবুও সে ভাবে এটা হচ্ছে একটা প্রকৃতির সৃষ্ট, মানে কলমের ম্যাটেরিয়ালসটা তো আমি প্রকৃতি থেকে নিয়েছি, আর প্রকৃত আল্লাহর তালারই দান। তার মানে এর মধ্যে আল্লাহ তালার একটা মানে মানে কি বলবো, একটা ছায়া থেকে যায়। ধরো একটা কুকুর, ধরো এরকম প্যান্থিজমের বিশ্বাসী কে ছিল জানো? পিথাগোরাস। পিথাগোরাসের একটা বিশ্বাস ছিল যে প্রকৃতির সবকিছুর মধ্যেই হচ্ছে সর্বশক্তিমান থাকে। ফলে উনি যখন ওনাকে যখন প্রত্যেকবার তো জানোই জ্ঞানী লোকের অনেক শত্রু হয়ে যায়, তাকে যখন শত্রুপক্ষ আক্রমণ করতে আসলো, উনি কিন্তু পালাচ্ছিলেন, হঠাৎ করে সামনে দেখে বিস্তৃত ধান, অনেক অনেক ধান। তো ওনার মনে হলো যে এটা তো প্রকৃতির দান, এই ধানটাকে যদি আমি মারাই চলে যাই তাহলে তো আমি মানে ঈশ্বরকেই মারাই যাচ্ছি, বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়। অর্থাৎ উনি সবকিছুর মধ্যে আল্লাহ তাআলার একটা বা গডের একটা শ্যাডো দেখতো। ফলে উনি আর পালায় না, উনি স্থির হয়ে থাকে, ওনার ফাইনালি ওনাকে মেরে ফেলে। তো এরকম যারা হচ্ছে প্যান্থিজমে বিশ্বাসী, তারা সবকিছুর মধ্যে স্রষ্টাকে খুঁজে বেড়ায়। তো উনি অনেকটা এই ধরনের মানে প্যান্থিজমের বিশ্বাসী ছিল। তা লেক পয়েন্ট, ওনাকে আরেকটা দেখো, লেক পয়েন্ট স্বাভাবিকভাবে প্রকৃতি দেখতো, লেক মানে আমরা বলি না যে সমুদ্রের ধারে তীরে বা লেকে বসে উনি অনেক কবিতা লিখতেন, ফলে ওনাকে লেক পয়েন্টও বলা হয়। এবং আরেকটা দেখো, ওয়ার্শিপার অফ নেচার বা হাইস্ট প্রিস্ট অফ নেচার। ওই যে বলি না প্রকৃতির মানে পুরোহিত। এমনি নর্মালি পুরোহিত কি হয়, মানে যারা হিন্দু তারা কি ভাবে যে পুরোহিত হচ্ছে গডের মাধ্যম মানে গডের সাথে সংযোগ স্থাপনের জন্য পূজা করে, যে পূজারী। আবার অন্যদিকে আমরা ধরো ইমাম বা আমাদের মানে আমাদের ধর্ম হয়তো এতটা নেই, আমরা সরাসরি রিলেট করতে পারি। তো উনি বলতেছে যে প্রকৃতির পুরোহিত, পুরোহিতের মতো উনি কি করতো, প্রকৃতির সাথে যোগাযোগ স্থাপন করতে পারতো। এই জন্য এই প্রবাদগুলা দেখো এতগুলো দিয়েছি, তার মনে একটা কারণ, কারণ অলরেডি দুইটা কাছাকাছি চলে আসছে, যেটা আসছে পরীক্ষা অলরেডি, সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তো ওইটা ডিটেলস সবসময় জেনে রাখবা। যেমন সবসময় বলি, শেক্সপিয়র থেকে একটা প্রশ্ন আসবেই। কোর্ট হোক, তুমি তোমাদের উচিত প্রত্যেকটা নাটক দেখবা, ফেমাস কোর্স অফ শেক্সপিয়র দেখবো কয়েকটা, বলবা যে 50টা দাও, একবার একবার করে পড়ো, দেখবা বুঝে যাবা। শেক্সপিয়র থেকে তো একটা প্রশ্ন আসেই। তাহলে এগুলো আমরা কেন পড়বো না? যেমন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটা প্রশ্ন আসবেই। তো এরকম যেহেতু এগুলো আসছে, তার মানে একটা আসার সম্ভাবনা আছে। তাহলে এখানে আমি 5টা মিনিট বা 6টা মিনিট টাইম একটু বেশি দেই। দেন হচ্ছে দেখো, আমি একটু জন্মটা রাখছি, না রাখলেও হয়, তোমরা একটু দেখে রাখো। 1700 জন্ম এবং মারা গেছেন হচ্ছে 1850, অনেক বছর বেঁচে ছিলেন, 80 বছর, এবং জন্ম ওনার হচ্ছে ইংল্যান্ডে। দেখো কেমন প্রশ্ন আসছে, 43তেও আসছে, দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার। দেখো এখানে আসলে রোমান্টিক পিরিয়ডের আসলে ওরকম কেউ নাই, সবগুলারে মিলে তোমরা একটু কনফিউশনে। তো দেখো এখানে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা 43 বিসিএসে আসছে, ঠিক আছে? দেন হচ্ছে দ্য পোয়েম দ্য সলিটারি রিপার, রিটেন বাই, আচ্ছা এটা 36 বিসিএসে আসছে। তোমাদের আবার একটু সময় নেই, তোমরা হচ্ছে কিসের জন্য আসছো? রোমান্টিক পিরিয়ডের জন্য। আমি একটু শর্ট সাজেশন দিই, সেটা হচ্ছে তোমরা আমাকে বারবার বলো যে আপু কিছু প্রশ্ন বলেন যেগুলো হচ্ছে আসবে বা আসার সম্ভাবনা থাকে। দেখো আমার একটা অ্যানালাইসিস, এখন আমাদের যে সকল স্যাররা
মোটামুটি লিডিং পজিশনে আছে, তাদের এসএসসি ছিল 96, 95, 97 এই টাইমটায়। তো স্বাভাবিকভাবে এই টাইমে স্যাররা যে পড়াশোনা বা যে বই পুস্তক পড়তেন, যেমন আমাকে যদি প্রশ্ন করতে বলো, দেখো বললা যে বাংলা সাহিত্যের কয়েকজন রাইটার নিয়ে একটা প্রশ্ন করতে, আমি কি করব? সৈয়দ মুজতবা আলীর নাম আসবে, মানে ধরো রবীন্দ্রনাথ, নজরুল, পল্লী কবি জসিমউদ্দিনকে বাদ দিলে এর বাইরে যারা যারা আছে এরকম ধরো সৈয়দ মুজতবা আলী, তারপর হচ্ছে আরো বিভিন্ন সৈয়দ, তারপর হচ্ছে আব্দুল আল মুতি, এরকম কিছু কিছু নাম কিন্তু আমার মাথায় আসবে যাদের ছোট ছোট বই বা গদ্য পদ্য আমি এসএসসি ইন্টারমিডিয়েট বা ক্লাস 6, 7, 8-এ পড়েছি। তো স্বাভাবিকভাবে স্যারদেরকে যখন প্রশ্ন করতে হয়, সেও কিন্তু তার আগের যে ইন্টারমিডিয়েটের সিলেবাসের কথা মনে পড়বে, ওই সময় আমি যা পড়ছি দেখবো ওইগুলো থেকে প্রশ্ন আসার প্রবণতাটা বেশি থাকে। এই জন্য তোমাদেরকে আমি সবসময় একটু টেক্সট বইয়ে ফোকাস করতে বলি। তার মধ্যে 97, 96, 95-এর যে ইংলিশ সিলেবাসের যে সাহিত্য, ওই সময় কিন্তু সাহিত্য পার্টটা ছিল। আমরা যখন ক্লাস 6-এ উঠলাম তখন থেকে তো কম্প্রিহেনশন এই পার্টগুলো শুরু করলাম, আমরা কিন্তু ওইভাবে সাহিত্য পাইনি। তারপর দুই একটা চ্যাপ্টার ছিল, যেমন জেরির কাহিনীটা ছিল, এরকম ছোট ছোট কিছু কাহিনী তো আমরা পড়ছি, কিন্তু ওইভাবে কিন্তু স্পষ্ট অত কাহিনী পাইনি। তো তোমাদের জন্য আমি একটু শর্ট সাজেশন নিয়ে আসছি, সেটা হচ্ছে কয়েকটা রাইটারের নাম বলবো, একটু হাতে খাতা কলম থাকলে একটু লিখে রাখো, প্লিজ কাইন্ডলি একটু লিখে রাখো যদি সম্ভব হয়, অথবা যদি ব্রেন আমার মতো ডালটা না হয়, অনেক শার্প হয়, মাথায় রাখতে পারো। সেটা কি, 96-এর দেখো এই দেখো, মানে কোনো মানে পৃষ্ঠা দেখছো, ওই সময়কার একটা বই আমি তোমাদের জন্য, ওই সময় এই যে রাইটারের বই গল্পগুলো আসতো, যেমন এই কবিতাটা জানো এইটাই কেন দিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটা কেন দিল জানো, এটাই এই সিলেবাসে ছিল। এই জন্য আমার নিজের অ্যানালাইসিস 37 বা 38-এর অনেক কিছু ইউনিক প্রশ্ন, আমার স্ট্রং জোন ছিল তো সবসময় গ্রামার, গ্রামার না, সাহিত্য। কারণ হচ্ছে যেরকম একটু জটিল সাহিত্য আসুক, আমার একটু অ্যানালাইসিস অনুযায়ী মোটামুটি আমার কাভার করতো। তো তোমরা যদি মানে চাও এটা একটু লিখে রাখতে পারো, তাহলে দেখো প্রথম ওই সময় যেটা সিলেবাসে ছিল, এস.টি. কলরিজের হচ্ছে দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। এটা অলরেডি আমি সামনে পড়াবো, কিন্তু এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এস.টি. কলরিজ, তোমরা লিখে রাখো। আচ্ছা লিখছো, কেউ দুই একটা একটু কমেন্ট করো তো, আমি কি বলবো নাকি বলবো না এটা কমেন্ট করো, তারপর আমি বলবো, নাহলে বলবো না। তোমরা আগ্রহী হলে বলবো, নাহলে বলবো না। কেউ প্লিজ কাইন্ডলি কমেন্ট করো ইয়েস অর নো, দেন আমি বলবো, নাহলে স্কিপ করে যাব। ঠিক আছে, প্লিজ কমেন্ট করো। তোমরা কি অনলাইনে নাই? কেউ তো কোনো কমেন্ট করছো না, আছো কি? আচ্ছা আমি সবার কমেন্ট কি দেখতে পারতেছি? মোটামুটি কমেন্ট পড়লাম। আচ্ছা অনিমিতা বলছে বলেন, আচ্ছা মাজেদা বেগম লিখতেছে, ওকে আপু, আমার একজনও যদি থাকে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। আমার মানে বললাম না, ভালো জিনিস অল্প নেই তাতে সমস্যা নাই, কিন্তু কেউ আমার কমেন্টটা নিচ্ছে এটাই আমার জন্য অনেক। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। প্রথমে হচ্ছে দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, এটা হচ্ছে স্যামুয়েল টেইলর কলরিজ, মানে এস.টি. কলরিজ। ঠিক আছে, এটা তোমরা অলরেডি সামনে পাবা, আমি তোমাদের পড়াবো। তারপরেরটা হচ্ছে দ্য লানসন, হ্যাঁ, পরেরটা হচ্ছে দ্য লানসন, এটা লিখছে হচ্ছে উইলিয়াম সমারসেট মম, বা মম লিখতে পারো, বা সমারসেট মম। আচ্ছা এইখানে আমি উল্লেখ করে দিচ্ছি, মূলত এই রাইটারকে তোমরা ফোকাস করে পড়বা, কি রাইটারকে। তারপর রাইটারের প্রমিনেন্ট যে রাইটিংসটা ছিল 1996, 1996, 97, 95-এ যেগুলো পাঠ্য ছিল, অলরেডি গল্পগুলো বা এই কবিতাগুলো ছিল, ওইটা আমি উল্লেখ করে দিচ্ছি, কারণ অলরেডি ওই কবিতাটাই দিয়ে দিচ্ছে যে এটা ইন্টারমিডিয়েটের সাজেশনই ছিল। এটা 36 BCS-এ জানো, 35 BCS আমি অ্যানালাইসিস করে রেখেছিলাম, মানে আমি যদি 36 দেওয়ার উপযুক্ত থাকতাম এই প্রশ্নটা আমি পারতাম, কারণ তখন আমার অ্যানালাইসিস করা ছিল এখান থেকে প্রশ্ন আসবে। এই বই আমি তখনই সংগ্রহ করে আমার একদম ঠোঁটস্থ, এবং এরপর এখান থেকে যতগুলো প্রশ্ন আসছে আলহামদুলিল্লাহ 37 বলো, আমার 40 বলো, তারপর হচ্ছে 38 বলো, আমার আমার কাছে সাহিত্য আমার জন্য অলওয়েজ আমার জন্য ইফেক্টিভ ছিল। আচ্ছা লানসনটা লিখেছে সমারসেট মম, এবং মোমের তোমার পারফেক্ট যে বইগুলো আছে, বাকি যে ইম্পর্টেন্ট রাইটিংসগুলো আছে, এটা তোমরা তোমাদের বই দেখে বা আমাদের স্লাইড দেখে, বা তোমার যদি মনে হয় যে গুগল করে পড়বা, পড়ে ফেলবা। ঠিক আছে, এরপর হচ্ছে এ মাদার ইন ম্যানভিল,
এটা তোমরা মনে আছে ম্যানভিলের মা, এই মাদার ইন ম্যানভিল, যে আমরা জিডির গল্প পড়েছি না, ক্লাস 9-এ ছিল সেই গল্পটা, মানে না ক্লাস 9 বলতে আমার 9-এ ছিল যখন আমি 2006 সালে 9-এ পড়ি ওই সময়টা। তো ওই সময়ের এই এই মাদার অফ ম্যানভিল ইন ম্যানভিল, এটা রাইটার ছিল হচ্ছে M.K. রলিংস। M.K. রলিংস, হ্যাঁ, এটা রাইটার ছিল M.K. রলিংস। এবং তোমরা যখন পড়বা M.K. রলিংসের নাম, তার জন্ম কোথায়, এবং হচ্ছে প্রমিনেন্স রাইটিংসগুলো কি কি বিখ্যাত লেখা আছে, এগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? দেন হচ্ছে রিডিং ফর প্লেজার। রিডিং ফর প্লেজার, এটা হলো LAG স্ট্রং, বলি না স্ট্রং শক্তিশালী, LAG স্ট্রং মানে সংক্ষিপ্ত রূপ, তার ফুল নাম হচ্ছে লিওনার্ড আলফ্রেড জর্জ স্ট্রং, সংক্ষেপে LAG স্ট্রং। এটা আমি চাইলে এখানে আনতে পারতাম, কিন্তু সেটা আনি নাই, মানে চাচ্ছিলাম তোমাদের সাথে এটার গুরুত্বটা বোঝানোর জন্য আমি মুখে বলবো, যার ইচ্ছা হবে সে নিবে, যার ইচ্ছা হবে না সে নিবে না। তো এটার একটা গুরুত্ব কি জানো, রিডিং ফর প্লেজার, মূলত এটা আমাদের যে প্রমোদ চৌধুরী আছে না, প্রমোদ চৌধুরী যেমন বই পড়া প্রবন্ধটা লিখেছে না, অনেকটা এটার আদলে। এবং জানো এটাও আমি ওই সময় লিঙ্ক করে বের করছিলাম যে প্রমোদ চৌধুরী কোনটাকে কি ফলো করেছে, কাকে অনুসরণ করতো, এটা হচ্ছে আমি নিজে এটা বের করছিলাম যে LAG স্ট্রং, এখানে অনেক লাইন আছে ওই বই পড়া প্রবন্ধের সাথে তোমরা মিল পাবা। দেন হচ্ছে এই জীবনে যতগুলো ছোট গল্প পড়েছে, অনেকগুলো ছোট গল্প আমার অনেক পছন্দের, বিশেষ করে লিও টলস্টয়ের, ওনার ম্যাক্সিমাম গল্প আমার পছন্দের। এর বাইরে যার গল্প আমার ভীষণ ভীষণ ভালো লাগে, যে গল্পটা আমার হৃদয়ের মণিকোঠায় আছে, সেটা হচ্ছে দ্য গিফট অফ মেজাই। হ্যাঁ, নাম শুনছো মনে হয়, দ্য গিফট অফ মেজাই মানে বিজ্ঞ লোকের উপহার, বেস্ট উপহার। এটা হচ্ছে ও হেনরির লেখা। ও হেনরি মূলত তার ছোট গল্পের জন্যই বিখ্যাত। তো তোমরা এটা একটু পড়বা, ও হেনরি কে, তার এটা কিন্তু তার আসল নাম, হ্যাঁ, এটা হচ্ছে তার, হয় না যে ছদ্মনামের মতো অনেকটা। আর এখানে দ্য গিফট অফ দ্য মেজাই, এটা হচ্ছে তোমরা পড়বা, ঠিক আছে? এবং সাথে হচ্ছে তার অন্য যে রাইটিংস গুলো আছে ফেমাস, এগুলো একটু পড়বা। এই ছিল মোটামুটি হচ্ছে তোমার পদ্যের পাঠ, মানে এইগুলা তখন ওই সময় এটা সিলেবাসে ছিল। এরপর হচ্ছে কবিতা থেকে যেগুলো আসছে, এই যে ক্রিস্টোফার মার্লো, এটা হচ্ছে একটা 3 স্টারের প্রশ্ন। তো ওই মানে মানে ইউনিভার্সিটি উইটস নিয়ে প্রশ্ন আসলে ওনার একটা বিরাট ভূমিকা, প্লাস হচ্ছে ওনার অনেক সুন্দর সুন্দর কিছু লাইন আছে যেগুলা বারবার আসে। তো ক্রিস্টোফার মার্লো তো 3 স্টারে পড়বা, সাথে তার প্রমিনেন্ট একটা কবিতা দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, অর্থাৎ মানে প্যাশনেট শেফার্ড মানে কি জানো, মেষপালক এবং তার ভালোবাসা বা তার প্রেম, এটা নিয়ে। এবং এই কবিতাটা কিন্তু প্রথম একটা লাইন আছে, কাম লিভ উইথ মি অ্যান্ড বি মাই লাভ। এই কোটেশনটা যখন তখন পরীক্ষায় চলে আসতে পারে। অর্থাৎ ক্রিস্টোফার মার্লোর এই কবিতাটা 3 স্টারে তোমরা পড়বা, এবং ক্রিস্টোফার মার্লোর সব পড়বা। এই রাইটারই একটা ইম্পর্টেন্ট, মানে ওনার মানে যে ডক্টর ফস্টাস, আমি এর আগেও তোমাদেরকে একটু পড়াইছিলাম দ্য জিও অফ মাল্টা, আমি মনে আমার রেগুলার ক্লাসে পড়িয়েছি নাকি তোমাদের লাইভে দেখাইছে, আমার অতটা খেয়াল নাই। তো এটা ইম্পর্টেন্ট, ক্রিস্টোফার মার্লোটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে? দেন হচ্ছে এই দেখো ড্যাফোডিল, খুব বিখ্যাত, তার মধ্যে আবার ড্যাফোডিলের 3টা আমি এখানে তোমাদের স্লাইডে রাখছি। তো এখন মনে রাখো টু ড্যাফোডিলস, হ্যাঁ, টু ড্যাফোডিলস হচ্ছে রবার্ট হেরিকের লেখা একটা কবিতা। এখানে মূলত মানুষের জীবনে শর্ট একটা লাইফ, ড্যাফোডিল ফুল ফোটে এবং কিছুক্ষণের মধ্যে ঝরে যায়, অনেকটা আমাদের মানুষের মতো, আমাদের জন্ম এবং মৃত্যুর সময়টার সাথে তুলনা। তো এই জন্য এই কবিতা একটা ভাইটাল, যে আমাদের লাইফের সাথে অনেকটা মিল। তো এই কবিতাটা থেকেও প্রশ্ন আসতে পারে। তো রবার্ট হেরিক এই কবিতাটার নাম, এবং রবার্ট হেরিকের প্রমিনেন্ট রাইটিংস গুলা তোমরা ভালো করে পড়বা। এরপরে দেখো দ্য সলিটারি রিপার, হ্যাঁ, দ্য সলিটারি রিপার মানে হচ্ছে নিঃসঙ্গ শস্য কর্তনকারী, অর্থাৎ একটা মেয়ে একা একা মানে ফসল কেটে যাচ্ছে, তাকে উদ্দেশ্য করে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটা লিখেছে। এইটা বললাম না 36 বিসিএস, আমি তো প্রস্তুতি নিচ্ছি আসলে অনেক আগে থেকে, আমি ভার্সিটিতে ভর্তি হয়ে, বললাম না মানুষ ভ্যালেন্টাইন্স ডে পালন করে, মানুষ হচ্ছে আউটিংসে যায়, বাট আমার জীবনটা ছিল লাইব্রেরিকে। ফলে এটা কিন্তু অলরেডি আমার গবেষণায় ছিল, আমার এখানে লেখাই ছিল, এটা ইম্পর্টেন্ট, মানে যেহেতু তোমাদের বলতেছি। তো ওই সময় জানতাম এই প্রশ্নটা কোনো না কোনো ভাবে আমরা পাবো, এবং ফাইনালি 36-এ পেয়ে যায়। তো এই প্রশ্নটাও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছে, এবং তার সবকিছু ডিটেলস পড়বা, যে আমি মাত্র একটু দেখালামও, তো এগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সবকিছু। দেন হচ্ছে তোমার প্যাট্রিয়টিজম।
প্যাট্রিয়টিজম নিয়ে স্যার ওয়াল্টার স্কট, হ্যাঁ উনি লিখেছেন। প্যাট্রিয়টিজম নিয়ে অনেকগুলা রাইটিংস পাবা, প্যাট্রিয়ট আছে, প্যাট্রিয়টিজম আছে, এই পার্থক্যগুলা কোনটা কি, এরপর একদিন আমি পার্থক্যগুলাও তোমাদের একটা বক্স আকারে দেখাবো। আজকে শুধু গুরুত্বপূর্ণগুলো একটু জানাই যাচ্ছি। তাহলে প্যাট্রিয়টিজমটা হচ্ছে স্যার ওয়াল্টার স্কটের, হ্যাঁ। তাহলে উনার বিখ্যাত রাইটিংসগুলো, তার বিখ্যাত সব লেখালেখিগুলো তোমরা একটু ভালো করে পড়বা। দেন হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার, হ্যাঁ জাস্টিস এই ধরনের কবিতা এমনিও অনেক ডিমান্ডেবল, এবং এখানে এই রাইটার ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হচ্ছে কিছু রাইটিংস ওনার অলরেডি একবার পরীক্ষায় সম্ভবত উদক কিংবা অন্য কোনো একটা পরীক্ষা আমি এই রাইটার একটা প্রশ্ন পেয়েছিলাম। সেটা হচ্ছে হেনরি ওয়ার্থ লং ফেলো, বানানটা লিখে রাখো LONG, লং আর ফেলো FELLOW, ঠিক আছে। তাহলে এই রাইটারের সবকিছু তোমরা একটু পড়বা, যখন তখন যে কোনো মুহূর্তে আনকমন প্রশ্ন আসলে এগুলা থেকে চলে আসতে পারে, বাট প্রশ্নগুলো কিন্তু আনকমন না। বললাম না, এখন যারা প্রশ্নকর্তা তারা কিন্তু ওই টাইমের, আর উনি যখন প্রশ্ন করবে উনি ওনার জানার পরিধি থেকে বের হতে পারবে না। দেন হচ্ছে বললাম না দ্য প্যাট্রিয়ট, অলরেডি এটা এর আগে বললাম প্যাট্রিয়টিজম আগে ছিল, আর এখন হচ্ছে প্যাট্রিয়ট, দেশপ্রেমিক। এটা হচ্ছে রবার্ট ব্রাউনিং এর। তো রবার্ট ব্রাউনিং এর বিখ্যাত কবিতা, তারপরে যা যা আছে, যেমন ওনার রবার্ট ব্রাউনিং এর যে ওয়াইফ, উনি কিন্তু অনেক বিখ্যাত একজন মহিলা কবি ছিলেন, এলিজাবেথ ব্যারেট। সো এটা একটু ভালো করে দেখবা, উনি তো পড়বাই, ওনাকে সাথে ওনার বউকে সহই পড়তে হবে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যখন তখন চলে আসতে পারে। দেন হচ্ছে ফর দ্য ফলেন, এইটাই শুধুমাত্র একটু লেস ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কারণ হচ্ছে কবিটা মানে কবির নাম হচ্ছে লরেন্স বাইনিয়ন, BINYON, ঠিক আছে, বাইনিয়ন। তো এই রাইটারটা তারপরও পড়বা, যখন তখন চলে যেহেতু আসতেই পারে, কিন্তু মনে হচ্ছে এটা কি একটু ইম্পর্টেন্ট কম মনে হয়েছে, কারণ ওনার যে আদার্স যে রাইটিংগুলো আছে ওগুলো আমার কাছে অত পরিচিত লাগে নাই। তারপরে তোমরা একটু পড়ে রাখো, কারণ ঝুঁকি না নেওয়াই ভালো। তারপরে একটা কবিতা আছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এটা একটা প্রমিনেন্ট কবিতা, এটা হচ্ছে রাল্ফ হডসন। সেটা কি, বানানটা কি, HODGSON। তার মানে এই রাইটারও বিখ্যাত যে কবিতাগুলো আছে, এবং টাইম ইউ ওল্ড জিপসি ম্যান এটা কিন্তু অলরেডি অনেকবার আসছে, তো এটা একটু ভালো করে দেখে নিবা। অ্যান্ড লাস্ট এবং খুবই প্রমিনেন্ট একজন, যেমন যারা একটু হুমায়ুন ভক্ত তারা এই কবিতাটা দিতে পারে, অথবা এই রাইটার সম্পর্কে দিতে পারে, সেটা হচ্ছে রবার্ট ফ্রস্টের একটা কবিতা ট্রি অ্যাট মাই উইন্ডো। এটা হচ্ছে রবার্ট ফ্রস্টের একটা কবিতা, রবার্ট ফ্রস্টকেও আমরা একটু গুরুত্ব সহকারে পড়বো। তাহলে দেখো এই যে ছোট্ট একটা পিচ্ছি বই, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বই, এই ছোটবেলা থেকে জানো এটাকে আমি অনেক যত্ন করে আমার বুকের মধ্যে আগলে রাখছি, কারণ অনেক ট্রানজিট পিরিয়ড গেছে, কেমন যেমন ধরো হল ছেড়েছি, সাবলেটে গিয়েছি, এরপরে হচ্ছে বিয়ে হয়েছে, ছোট বাসা নিয়েছি, ছোট বাসা থেকে বড় বাসায় গিয়েছি, PATC ট্রেনিং, ফিমার ট্রেনিং, এতগুলো ফ্রি মানে এতগুলো হচ্ছে মানে আমার মানে পদচারণা ঘটেছে, এর মধ্যে এই বইটা সংরক্ষণ করা আমার জন্য একটা মানে কি বলবো খুব চ্যালেঞ্জিং বিষয় ছিল, কিন্তু তার মতো এটা আমার সন্তানের মতো আগলে রেখেছি। বরাবর মনে হয়েছে এই বই আমাকে অনেক কিছু দিয়েছে। আমি জানি না তোমরা যদি সামহাও এই বইটা থেকে উপকৃত হও, তাহলে সে 1995 সালের বইটা এত বছর পরে সার্থকতা পাবে। তোমরা ভালো করে এই রাইটারগুলো ভালো করে একটু পড়ো, হ্যাঁ। আচ্ছা, আমি একটু অনেকগুলো মানে মূল পড়ার ট্র্যাকের বাইরে চলে গিয়েছিলাম, আশা করি তোমরা তোমরা ফিডব্যাকও দিতে পারো, আদৌ তোমাদের এটা কাজে লাগবে কিনা, এটা একটু ফিডব্যাক লিখে দিও। আচ্ছা, কিছু কমেন্ট পড়ে আবার মূল ক্লাসে চলে যাচ্ছি। সবাই বলেছো যে ক্লাসগুলা লাগবে, ওকে। 47 বিসিএস ডেইলি ব্লগ, আপু আপনি কি ফ্রি ক্লাস নেন সবসময়? ফ্রি ক্লাস বলতে কি লাইভ ক্লাসের কথা বলছেন আপু? যদি এটা বলে থাকো আমি নেই, আমি মাঝে মাঝে আছি, মাঝে মাঝে হচ্ছে ক্লাস নেই, সময় পাওয়া যেহেতু একটু টাফ হয়ে যায়, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, এই জন্য তোমাদের সাথে এত বেশি মিট করতে পারি না। তবু আমি চেষ্টা করি অনেকটা ভালোবাসার জায়গা থেকে পড়াতে। আমার পড়াতে না, আমি তো তোমার টিচার না, জাস্ট আমি তোমার মেন্টর, আমি তোমাদেরকে ওয়ে দেখাবো এই পদ্ধতিতে যাও। যেমন মুখস্থ করে এটা পড়ো শর্ট টেকনিক, এগুলো আমার সাথে যায় না। আমার সাথে যাই হচ্ছে তোমাদেরকে আমি পথ দেখাবো, যে বলে না তুমি চেয়ে আছো তা আমি পথ হেঁটে যাই। কিংবা ডক্টর লুৎফর রহমান একটা কথা আছে, চাই মানুষ জীবনী শক্তিময় আদর্শ, যার স্পর্শে প্রাণে জাগরণ আসে। আমি ওরকম জীবনী শক্তিময় মানুষ না, তবে আমি চাই একটু
একটু হলেও তোমাদের প্রাণে জাগরণ আসুক, একটু হলেও পড়তে ইচ্ছা করে, সক্রেটিসের মতো হুল ফুটাইতে চাই, এই পড়ো না কেন, পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তাজরিন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তুমি লিখছো হচ্ছে ম্যাম বইটা কি নীলক্ষেতে পাবো? আসলে বইটার দরকার নাই, তোমাদের রাইটারের নাম বলে দিয়েছি তো, ওইখানে তো ধরো তোমার ওই ছোট্ট গল্প, ধরো লাঞ্ছন গল্পটাই দিয়ে আছে, আমার বিশ্বাস পাওয়ার সম্ভাবনা কম, আর যদি পাও দরকার নাই তো, মূল রাইটার্সের নাম তো আমি বলেই দিলাম। তোমাদের কাজ এগুলা ডিটেলস যে কোনো একটা ভালো বই দেখে পড়ে নাও, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, 47 BCS, জি আপু, ওকে, তাহলে তোমরা একটু কমেন্ট শেয়ার করে এগুলো একটু ছড়ায় দাও, তথ্যগুলো ছড়ায় দাও, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, ওনার লেখকের হচ্ছে প্রমিনেন্ট কিছু মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রমিনেন্ট কিছু ওয়ার্কস আছে। হ্যাঁ, এই দেখছো, এই ওয়ার্কস মানে কি সাহিত্যকর্ম, এটা কি দেখবে পরীক্ষায় আসছে, এই ওয়ার্ক কিন্তু ওয়ার্কস এর প্লুরাল না, এটা অর্থ হচ্ছে সাহিত্যকর্ম, ওনার কি কি বিখ্যাত সাহিত্যকর্ম আছে, এটা একটা লিস্ট আমরা দিয়েছি, তাহলে তোমরা এগুলো একটু ধরে ধরে পড়বা, তার মধ্যে লিরিক্যাল ব্যালান্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আরো কিছু কি বলবো উনার ওয়ার্কস আছে, এগুলা জাস্ট একবার একটু পড়ে ফেলবা, সবগুলা কিন্তু এতটাই মানে, যেমন এই যে টিনটান অ্যাবে, এটা কিন্তু অনেক সময় চলে আসতে পারে, তো এটা একবার একটু পড়ে রাখলা, এই সবগুলা রাখছি একবার পড়বা, বাট গুরুত্বপূর্ণ গুলো অলরেডি পরীক্ষায় আসছে, সেগুলোই মূলত গুরুত্বপূর্ণ, আর দুই একটা একটু জেনে রাখবা, আমি একটু বেশি রাখছি যাতে তোমরা একটু ভালো করে জানতে পারো, ঠিক আছে। এরপরে দেখো ফেমাস পোয়েম, আমি কিছু কবিতা একটু রাখছি তোমাদের জন্য, দুই একটা কবিতা একটু পড়ে রাখবা। অনেকে বলো না রিটেনের একটা কৌশল বলি, কি কৌশল বলো তো? ধরো তোমার তোমার একটা কবিতা মানে তোমার একটা লেখা আসছে, দেখো এখানে একটা কবিতার লাইন আছে, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, দেখো এটা 36 BCS এ আসছে, মাই হার্ট লিভস আপ হোয়েন আই বিহোল্ড, এখানকার একটা লাইন। হ্যাঁ, তো এখানে একটা লাইনে কি আছে, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। তো যেমন ধরো তোমার একটা কবিতা লাইন আসলো, যেমন আমাদের সময় একটা রচনা আসছিল বাংলায়, সেটা হচ্ছে তোমার মানে আদর্শ নারী বা এই টাইপের কিছু, এই আদর্শ নারী, আর হুবহু রচনাটার নাম মনে নাই, এই ধরনের একটা লেখা আসছে। ধরো তুমি স্টার্ট করবা, আমার স্টার্টিং পয়েন্টে সবসময় কিছু না কিছু কোড থাকে, যদিও এই কোডটা আমি দেই নাই, কিন্তু আমি তোমাদেরকে লিঙ্ক করে বুঝাচ্ছি, আমার অন্য অনেক আমার রিজার্ভেশন অনেকগুলো কোড আছে, বারবার পড়ে পড়ে এগুলো আমার মনে থাকে, তুমি এইটা আজকে পড়লা, মানে কয়েকদিন টানা যদি রিডিং পড়ো এগুলো মুখস্থ করতে হবে, অত তোমার মাথায় থাকবে। দেখো, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, দেখো হোপ ইজ ফাদার অফ দ্য হিউম্যান, আশা আশা অথবা হোপ ইজ দ্য ফাদার অফ ডেভেলপমেন্ট, তো ডেভেলপমেন্টের একটা ডেফিনেশন আসলো, তুমি একটা কোড দিতে চাচ্ছ এরকম করে, তারপরে দেখো চেঞ্জ করে, অ্যান্ড আই উইশ মাই ডেজ টু বি, এরকম করে কয়েকটা লাইন দিলা, দেখো তুমি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারতেছো, জাস্ট এই ওয়ার্ড দুটো চেঞ্জ করে দেখো হোপ, অথবা কি বলতে পারো যে তুমি যে কোনো কিছু উন্নয়ন নিয়ে একটা আসলো, তাহলে হচ্ছে ধরো উন্নয়ন, দ্য ডেভেলপমেন্ট ইজ ফাদার অফ দ্য, কি বলতে পারে যে আমাদের ইকোনমিক্যাল এক্সেলারেশন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সমৃদ্ধি, এভাবে কিন্তু লিঙ্ক করা যায়। তো এই কিছু কোড যদি তুমি মাথায় রাখো না, এটা তোমার লেখার কোয়ালিটি স্টাইল সবসময় চেঞ্জ করবে, জাস্ট এই কিছু কোটের জন্য। ধরো আমার অনেকগুলো, যেমন হেলেন কেলারের হচ্ছে বিখ্যাত একটা লাইন আছে না, এর আগেও তোমাদেরকে বলছি, দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দ্য ওয়ার্ল্ড ক্যান নট বি সিন, নেভার বি টাচড, দে মাস্ট ফিল উইথ দ্য হার্ট, এইটা যে আমি কতবার ইউজ করেছি আমার ডিপার্টমেন্টাল পরীক্ষা থেকে শুরু করে বিসিএস এ, জাস্ট ওইগুলো বিভিন্ন কি পয়েন্টস গুলো একটু হেরফের করে, কারণ ওই কোডগুলো তো একটা স্ট্যান্ডার্ড, এখানে যদি কিছু একটু শব্দ একটু মানে এলোমেলো করে দাও, মনে হবে যে কি হবে, বা সিনোনিমের সাথে রিপ্লেস করো, মনে হবে যে সুন্দর একটা লাইন বা কোড তুমি দিয়েছো। তো এই যে এগুলো যদি একটু পড়ে রাখো না, মাঝে মাঝে তোমাকে অনেক বেশি অনেক কাজে লাগবে, এই জন্য দুই একটা কোড, ফেমাস কোড একটু মনে রাখো। আর এখানে দিয়েছে দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, যেমন আমরা বলি শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, কিংবা এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে, আর এটাই কিন্তু এই মেসেজ, এবং এটা কিন্তু 36 BC, দেখো অলরেডি কিন্তু এটা আসছে পরীক্ষায়, তাহলে দেখো কি আসতে পারে, দেখো এইটা মানে মূল কবিতার কোনটা, দেখো মাই হার্ট লিভস আপ হোয়েন আই বিহোল্ড, তো এরকম কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, এটাও আসতে পারে। অন্যদিকে দেখো সলিটারি রিপেয়ার, ওই যে বললাম না একাকী নিঃসঙ্গ শস্য কর্তনকারিণী, বাংলা করলে এটা হয়, দেখো এটা কিন্তু অলরেডি আসছে পরীক্ষায়, যে এটা কার লেখা, তার মানে এই কবিতার লাইনও আসতে পারে, তাহলে এই কবিতার লাইন দুটো একটু পড়ে রাখি, বিহোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড ইউর সলিটারি হাইল্যান্ড ল্যাশ,
তো এরকম দু একটা কবিতার লাইন আমি একটু পড়ে রাখতে পারি। এটা আমি তোমাদের ওয়ে দেখালাম কিভাবে একটা প্রশ্নর গুরুত্ব বুঝবা, যেটা চলে আসছে ওই রাইটার, ওই কবি, কবিতার নাম সবটাই হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে ড্যাফোডিলস অর আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, ওই যে ড্যাফোডিলস কবিতা, এটা কিন্তু আমাদের ছিল অলরেডি, কিন্তু ড্যাফোডিলস টু ড্যাফোডিলস দুইটা কবিতা আমরা পেয়ে গেছি। দেখো আমি কিন্তু একটা লিখে রাখছি, দেখো নোটটাই তোমাদের দিয়ে রাখছি, ড্যাফোডিল টেড হিউজ ওনারও একটা লেখা আছে, আবার দেখো কার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরও আছে, আবার অন্যদিকে আর হেরিকের আছে। দেখো এখানে আমি কবিতার লাইনটাও দিয়ে রাখছি, ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি ইউ হাস্ট সো সুন। এই কবিতার লাইনটা আমি ওই বই থেকে নিয়েছিলাম, কারণ এই কবিতাটা কিন্তু অলরেডি রবার্ট হ্যারিকেটা অলরেডি ইন্টারমিডিয়েটে পাঠ্য ছিল 95 এবং 95 সালের দিকে। সো তোমরা এইটা একটু ভালো করে দেখবে। এবং দেখো এখানে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এটা 35 বিসিএস এ চলে আসছে। তার মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু দেখো 36, 35, 37, 43 কয়েকটা বিসিএস এ আসছে। একটা বোম বাস্টিং হচ্ছে একটা প্রশ্ন। সো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তোমার প্রাইমারি মানে ফান্ডামেন্টাল লিস্টে থাকবে, ঠিক আছে। এখন একটু কমেন্ট পড়ি, অনেকগুলো কমেন্ট চলে আসছে। আহমেদ আপু আমাদের জন্য কিছু কোড দিবেন প্লিজ। ওকে আপু, আমি দেখি নেক্সট একটা ক্লাসে তোমাদের জন্য কিছু দেয়া যায় কিনা। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো, আমি তো জানি না তোমাদের ক্লাস কেমন লাগছে, জিজ্ঞেস করছি কেউ উত্তর দাও না, তাহলে এত পড়াচ্ছে আমি বুঝতেছি না আমার ছোট ছোট ভাই বোন বাচ্চারা ওদের ভালো লাগছে কিনা। আচ্ছা, ফারজানা ফেরদৌস তন্নি, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা যদি পড়াশোনা করো আরো ভালো থাকবো। বললাম না তোমাদের সাকসেসই আমার আনন্দ। অনেক অপেক্ষা আছে, তোমরা কবে ক্যাডার হবা, কবে আপুর সাথে মিট করবা। এমন না যে ক্যাডার না হলে মিট করা যাবে না, তবে ভালো লাগবে। ক্যাডারই হইতে হবে এরকম না, বা যে কোনো একটা উত্তম রুজির ব্যবস্থা হোক, এটাই আমার একনিষ্ঠ মন থেকে প্রার্থনা। আচ্ছা রিয়া আহমেদ, আপনার কালেকশন থেকে কিছু ছবি আপলোড দিবেন প্লিজ। আরে আপু আমার নোটস খাতাগুলো নাই অনেকে, আমি একদম ওপেন ক্লাসেই বলতেছি, আমি নোট করা পাবলিক সেটা কেমন, ইউনিভার্সিটিতেও আমি প্রচুর নোট করতাম, এবং আমার নোটসগুলা বলে না যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে এরা কাউকে কিছু দেয় না, বাট আমি খুব মানে আমার কলিগদের মানে আমার ব্যাচমেট যারা তাদের আমি খুব কনফিডেন্টলি বলি আমার কোনো নোটস কোনোদিন হাইড ছিল, আমার নোট ছিল ওপেন, এই জন্য মনে হয় ওদের একটা দোয়ায় আমার চাকরিটাও তাড়াতাড়ি হয়েছে। তো তোমাদের এগুলো আমার ছিল, আমার কিছু ছোট ভাই বোন আশেপাশে পরিচিত জন নিয়ে গেছে, ফলে আমার কাছে কিছুই নাই। পরে আমি যোগাযোগ করেছি, সামহাও ওদের খাতাটাও চলে গেছে বা বিভিন্ন জায়গায় চাকরি টাকরি সুইচ করেছে, ফলে আমার অনেক কিছুই মিসিং হয়েছে, বুঝছো। ফারজানা ফেরদৌস তনি, অনেক ভালো লাগছে আপু, থ্যাংক ইউ। এটা আমার প্রাপ্তি যে তোমাদের ভালো লাগলেই মনে হবে যে ওকে আমি রাইট ট্র্যাকে আছি। আর যদি ভালো না লাগে, বোরিং বোরিং ক্লাস আছে, তার কিছু হয় না। আমি তো বোরিং ক্লাস করতেই পারি না, ঘুমাই যাই। তোমরা যদি ঘুমাই যাও সেটা আমার জন্য প্যাথেটিক না। আচ্ছা রিয়া আহমেদ, আলহামদুলিল্লাহ আপু খুবই ভালো লাগছে, আমি ইংরেজি সাহিত্যটা সবচেয়ে বেশি ভয় পাই। আর এটাই ছিল তোমার আপুর স্ট্রং জোন, ঠিক আছে। আপু হচ্ছে এই সাহিত্য দিয়ে আগাইছে। দেন হচ্ছে ফারজানা আপু, আপু কোথায় ফ্রি ক্লাস নেন আপু? এই পেজে? হ্যাঁ আমি এই পেজে, আমি হচ্ছে বলবো সাফল্যের একজন, কি বলবো, আমি আমি একটা পার্ট, আমি একটা অংশ। আমার প্রিয় কলিগ পিরু ভাই, মাহমুদ ভাই, ওদের আমার কলিগ যেহেতু, ওরা যেহেতু এটার অনার, সো আমিও ভাইদের একটা মানে ভাইয়ের বোন হিসেবে এটা অনারশিপ আমারও। আমি রেগুলার তোমাদের ক্লাস, এছাড়াও আমি রেগুলার ক্লাস নেই, যেমন আমার দুইটা ব্যাচের বাংলা ইংলিশ দুটো ক্লাসই চলছে, কয়েকটা ব্যাচে চলতেছে। আর ফ্রি ক্লাস হচ্ছে সময়টা আমার একটু পাওয়া টাফ হয়ে যায়, নেক্সটে দেখি। আমি লাস্ট বাংলা সাধারণ জ্ঞান ক্লাসটা তোমাদেরকে ওইভাবে নিতে পারি নাই, নেক্সট ক্লাসে সাধারণ জ্ঞানের যে হটকেক সাজেশনটা দেওয়ার কথা ছিল, কি কি আসবে ওইটা আরেকবার তোমাদেরকে স্মরণ করাই দিব, ঠিক আছে। আচ্ছা নেক্সট ক্লাস, নেক্সট স্লাইডে যাই। দেখো এসটি কলরিজ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এটা হচ্ছে যে বললাম না, এই ছোট্টখাটো পিচি বইয়ের প্রথম প্রথম যে গল্পটা সেটা হচ্ছে দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। এবং তখন থেকে জানো এসটি কলরিজকে এত রেসপেক্ট করি, এত ভালোবাসি, মানে শুধু ওনার একটা লাইন আছে, যে লাইনটা আমার লাইফের একটা মটো। তো যাই হোক, এত ভালোবাসলে ওনাকে আমি যত ইথিক্যাল ভিউসে ভেবেছিলাম, উনি অতটা ইথিক্যাল না। তার প্রমাণ কি দেখো, ওনার একটা উপহার দিই দেখো, আফিমিটার, মানে আফিম খেয়ে ডুবে থাকতো, বিষয়টা এরকম। তো যাই হোক, আমি বরাবরই ব্যক্তি মানুষের চাইতে তার সৃষ্টিকর্মকে পছন্দ করি, ওনার রাইটিংস গুলা আমার ভীষণ পছন্দের। আচ্ছা এইখানে দেখো উনি বলছে হোয়াট ইজ ওয়ান ম্যানস গেইন ইজ অ্যানাদার্স লস। দেখো খুব প্র্যাকটিক্যাল কথা। ধরো আমি বিসিএসটা কোয়ালিফাইড, তার মানে আরেকজন কিন্তু হইতো, তাকে বাদ দিয়ে আমি কোয়ালিফাইড।
দুনিয়ার নিয়মটা এরকম, কেউ পাবে কেউ পাবে না, এইটাই, একজন পেলে অনেকটা লস। তো যাই হোক, এই কথার সাথে আমি একমত না। আমি কোন কথাগুলো আমার ভালো লাগতো সেটা সামনে বল। তো উনাকে দেখো পয়েন্ট অফ সুপার ন্যাচারালিজম বলে, কেন? অতি ভৌতিক বিশ্বাসগুলো বিশ্বাস করত, মানে বিষয়গুলো বিশ্বাস করতো। দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার বললাম না, এটা একটু একটু অতি ভৌতিক কিছু কাহিনী আছে। ওই কাহিনী দিয়ে হলো, মানে এই কাহিনীটা অনেক জনপ্রিয়তা পায় এবং এটা কিন্তু অনেকে বলে যে উনি আফিম খেয়ে এগুলো চিন্তা করতো। তো এই জন্য ওনাকে সুপার ন্যাচারালিজম বা অধিভৌতিক বিদ্যার জনক বলা হয়, বা এই ধরনের রাইটিংস এর জনক বলা হয়। আর এইদিকে হচ্ছে উনি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের সাথে হলো অনেক কাজ করেছে, তো স্বাভাবিকভাবে ওয়ার্ডসওয়ার্থ এবং উনি মিলে হচ্ছে লিরিক্যাল ব্যালান্স, যেটা আমরা আগেই পেয়েছি, এটা লিখেছে। দেন হচ্ছে তোমার ওনার একটা শর্ট নাম এস.টি. কলরিজ। এটা তো একটু আগেই বললাম, ওনার জন্ম 1772 থেকে 1834 সাল। জন্মমৃত্যু এমনি একটু জেনে রাখলা, আমার ভালো লাগে, নট লাইক দ্যাট জন্মমৃত্যু সবসময় ওনাদেরটা আসে। এরপর দেখো, আচ্ছা এটা একটু ঢেকে গেছে না, এটা এত গুরুত্বপূর্ণ কিছু না, জাস্ট উনি হচ্ছে ইংল্যান্ডের যে রোমান্টিক মুভমেন্ট এটার সাথে উনি জড়িত ছিল, এই বিষয়গুলো একটু লিখে রেখেছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে উনার বিখ্যাত যে লেখাগুলো, ওয়ার্কস গুলো, কি কি লেখা আছে? আচ্ছা, রিয়া আহমেদ, ইফেক্টস অফ আফিমে, ইফেক্টস অফ আফিমে, আফিমের জন্য উনি, কিন্তু জানো ওই লেখাটা খুব চমৎকার, যে অ্যানসিয়েন্ট ম্যারিনার, এটা খুব চমৎকার লেখা। আচ্ছা, উনি কি কি লিখেছে? দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, হ্যাঁ এটা আছে। দেন হচ্ছে কুবলা খান, এটা হচ্ছে 11তম বিসিএস আসছিল। তারপর হচ্ছে বায়োগ্রাফি লিটারিয়া, এটাও কিন্তু তোমার 37 বিসিএস। আমি বললাম না আমি আমার কমন পড়েছে, দেখো এইটা এই বইয়ে, এই দেখো এই বইয়ে, এ দেখো বায়োগ্রাফি লিটারি। তো এই প্রশ্নটা অলরেডি যে আসবে এটা আমি তো জানতাম, আমার সাজেশনে এটা ছিল। 37 এটা আসছে, দেখো 37-এ কিন্তু আমি সাহিত্যে খুব ভালো করছি, বাট ফাইনাল স্টেজে আমি ভালো করি নাই। অনার্সে পরীক্ষা দেই তোমাদের দোয়ায় বা যাই হোক, আমি সেকেন্ড হয়ে যাই, ভাবছিলাম থিসিস টিসিস নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি, ফলশ্রুতিতে আমি মানে ওই প্রস্তুতিটা ভালো নিয়ে নেই। এটা একটা লেম এক্সকিউজ, আমি সময় পেয়েছিলাম, কিন্তু হয় না যে মনে একটু কাজ করেছিল যে ইউনিভার্সিটির দিকে সুইচ করব, এই জন্য আমি ভালো অ্যাটেনশন দেইনি। বাট আমি দুটোও একসাথে পারতাম, তোমরাও পারবা। এইটা কিন্তু একটা লেম এক্সকিউজ যে আমি ভার্সিটিতে পড়ি, আমি ন্যাশনালে পড়ি, আমার অনেক পড়তে হবে, না ব্যাপারটা এরকম না। তোমার একটা টাইমিং থাকবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা আমি এরকম পড়বো। তা দেখছো এই প্রশ্নটা কিন্তু 37 আসছে, কিন্তু আমি কিন্তু জানতাম এটা আসবে অনেক আগে, এটা আমার মার্কস করা যে এটা আসতে পারে। দেন হচ্ছে দেখো ক্রিস্টাবেল, এই যে এই কয়েকটা হচ্ছে মোটামুটি প্রমিনেন্ট কিছু রাইটিংস, ঠিক আছে। এছাড়া হচ্ছে ওনার আরো কিছু বিষয় আছে, দেখো ফিজিক্যালি আনহেলদি, এগুলো আসলে রাখতে চাই নাই, কারণ হচ্ছে অনেক সময় কি হয় যে আসতে পারে যে রিমোটিক ফেভারে বা কোন রাইটার একটু ফিজিক্যালি আনহেলদি, বা এই ধরনের যদি দুই একটা প্রশ্ন কখনো মানে আসে, বা আফিম এডিকশনের জন্য কি কি প্রবলেম ফেস করছে বা কোন রাইটার এটা করে, যদি আসে এই জন্য একটু লিখে রাখছি, একটু পড়তে ভালো লাগছে তাই। সব যে তোমাদের জানতে হবে এরকম না। দেখো এরপরে দেখো প্রশ্নটা কি আসছে, হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। 36-এ আসছে, বোঝাই যাচ্ছে এস.টি. কলরিজ। আচ্ছা, এই যে ক্লাসগুলো করলা, এত কি তোমার মুখস্থ করতে হয়? দেখো এগুলো কিন্তু মুখস্থ করি না ভাই আপু, যে সাহিত্য দেখে তোমরা ভয় পাচ্ছ, দেখো এগুলো কি খুব মুখস্থর বিষয়, শুনলেই কিন্তু হয়ে যাচ্ছে এবং ইন্টারেস্টিং। আমি এই বইটা কিন্তু জানো মুখস্থর জন্য পড়ি নাই, আমার যখন মন খারাপ হতো, তোমরা মন খারাপ হলে কেউ যাই একটু স্যাড সং শুনে আসি, হেনা হেনা কোথায়, ওই যে বাপ্পারা যে ভাইরাল হইলো না। আর আমার কি ছিল জানো মন খারাপ হলে, যে তোমাদের ভাইয়ার কাজ কি জানো, আমাকে সবসময় ব্ল্যাকমেল করে, এই বই ফেলে দিলাম। এইটা ইন্টারমিডিয়েটের বই, ক্লাস 9-10-এর গদ্য পদ্য বই আমার কাছে। ও জানো বই গুছালে বলে যে ফেলে দিলাম, কারণ জানে এটা আমার উইক পয়েন্ট, আমাকে শুধু খ্যাপা যে ফেলে দিলাম, কিন্তু ও জানে বইটা একটু যত্ন করে রাখে, কারণ আমার মন খারাপ হলে এই বইগুলো পড়তাম, খুব ভালো লাগতো জানো। তোমরা পড়ার হ্যাবিট করো, জ্ঞানের চাইতে জানো যে জানে এবং যে জানে না, এটা কোরআন এমনি বলে নাই। তুমি যখন জানবা, দেখো বলতে পারতেছো এটা যে কতটা ভালো লাগে জানো। আমি এখন একটু অসুখী বলতে পারো, মূল কারণ কি জানো, আমি এখন পড়াশোনার সাথে নাই। এই যে তোমাদের ক্লাস নেই এত, মানে আমার তো একটু প্রেশার, আমি অফিস থেকে এসে 6:30টার মধ্যে এসে তোমাদের সাথে আবার জয়েন করলাম। তো অনেক আমাকে বলে যে বাচ্চা আছে, তারপর হচ্ছে মানে টিটকারিও করে, আবার ক্লাস নিতে যায়, এত টাকার লোভ কেন, মানে টার্মটা এরকম বলে। কিন্তু জানো আমার না টাকার লোভ না, আমার ছিল জ্ঞানের লোভ। আমার জ্ঞানগুলো বিলোপ হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে চলে যাচ্ছে, যে তোমাদের সাথে কথা বলতেছি দেখবা দুই একটা ঠোঁটেও আটকায় যাচ্ছে। কারণ কি, আমি
আমার যে একটা ওভারফ্লো ছিল সেটা থেমে গেছিল। আমি চাই আবার জ্ঞান চর্চার মধ্যে আসতে। তো আমার মতো বুড়া একটা মহিলা জ্ঞান চর্চার দিকে আবার ব্যাক করতে চাচ্ছে, তোমাদের মতো ইয়াং ব্লাড। হ্যাঁ, এখন তো একটা মুভমেন্ট আনতে হবে, নলেজ মুভমেন্ট, জ্ঞানের মুভমেন্ট। এই যে পড়াশোনা, দেখো বিসিএস এর পড়াগুলা মানে কি? তোমরা অনেকে বলে না আপু আমি কি বিসিএস ক্যাডার দিতে পারবো? যে দিবাকর ও আমার সাথে ফরিদপুরে দেখা করতে গেছিল, আমি কি পারবো? আচ্ছা, ও পারবে না কেন বলো তো? বিসিএস এর সিলেবাস কি? 9-10 পর্যন্ত। আর ম্যাথে শুধু 3টা চ্যাপ্টার আছে ইন্টারমিডিয়েটের। তার মানে এই যে বিসিএস ক্যাডার কে হইতে পারবে? যাদের 9-10 এর মোটামুটি একটা সার্টিফিকেট আছে। এই তোমার আমার কি সার্টিফিকেট আছে না? তার মানে কি আমরা কোয়ালিফাইড হইতে পারবো। সমস্যা হচ্ছে কি জানো, আমাদের এই মানে কোয়ালিফাইড হওয়ার জন্য কি দরকার? ধৈর্যটা দরকার, ধৈর্য। এই ধৈর্যটা যদি থাকে এবং রেগুলার যদি তোমরা পড়ো, বিসিএস ক্যাডার তো 9-10 এর উপরে কিছু না। এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে কিন্তু একটা ভালো একটা আলাদা কোয়ালিটি লাগে, ওদের আলাদাভাবে পড়তে হয়। আমি তো ইন্টারমিডিয়েটে বই পড়ে কান্নাকাটি করতাম, ও মাই গড কি কঠিন। বাট বিসিএস ছিল আমার পছন্দ, ভালো লাগা, আমার ডিপ্রেশনের ওষুধ। তো তোমরা এইভাবে ওষুধ হিসেবে নাও, পড়ো, জানো, এত ভালো লাগবে, এত ভালো লাগবে যা তোমাদের চিন্তারও বাইরে। এই যে কথা বলে শুধু সময় ক্ষেপণ করি। আচ্ছা, ফারজানা ফেরদৌসী তন্নি আপু, আপু আপনি অনেক ট্যালেন্টেড, আমার দেখা আপনি আমি আপনাকে ফলো করি অনেক বছর ধরে। ও থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিও, একসেপ্ট করে নিব। যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। আচ্ছা, তোফা নাজনীন, ভালো লাগছে আপু, থ্যাংক ইউ আপু। ডালিয়া মাহমুদ, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ডালিয়া আপুটা কেমন আছে? একটা স্নিগ্ধ ফুল ডালিয়া, ঠিক আছে। দেন হচ্ছে দেখো কুবলা খান, এটা কার লেখা? বলা হয় যে কুবলা খানও নাকি উনি যখন ও যে ওষুধ খেয়েছিল, তখন হচ্ছে তোমার ওষুধ খেয়ে ওই আফিমিটা খেয়ে নাকি কুবলা নিয়ে লিখছিল, ঠিক আছে। এরপরে হচ্ছে নেক্সট প্রশ্ন, দা রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনার। ওই যে বললাম না আমার খুব পছন্দের একটা এটার কাহিনীটা একটু বলি, তার আগে আরেকটা কমেন্ট পড়ে শেষ, কারণ বড় একটা রচনা লিখেছে আপু, সুন্দর কিছু কমেন্ট লিখেছি, পড়ি। রিয়া আহমেদ আপু, আমি আজকে আপনার ক্লাস করলাম, ফার্স্ট আপনার ক্লাস করে স্পেশালি ইংলিশ লিটারেচারের ক্লাস করে মনে হলো নেক্সট থেকে আপনাকে ফলো করব ইনশাল্লাহ আপু। কজ আপনি সহজ করে বলেন যে তুমি পারবা, আমরা চাইলেই পারবো। অবশ্যই তোমরা চাইলেই পারবা, সিরিয়াসলি আপু, লাভ এট ফার্স্ট সাইট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এবং এটা কিন্তু ব্লেম গেম না। যেমন ধরো দুইটা পথ, ধরো তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যদি করতে চাও, সেটা কিন্তু অনেক, ধরো একটা সিঁড়ির সাথে যদি তুলনা করি, অনেক বড় বড়, ধরো একটা সিঁড়ি, এত বড় একটা সিঁড়ি পাশ করে উপরে উঠে যেতে হয় এবং অনেক ভাস্ট একটা সিলেবাস। আর যদি তুমি বিসিএস কে ধরো, ছোট্ট ছোট্ট সিঁড়ি, এতটুকু এতটুকু, একটা প্রিলি, একটা রিটেন, একটা ভাইবা, এবং টপিকটা দেখো কি 9-10 সিলেবাস, যেটা তুমি আমি অলরেডি পাশ করে ফেলছি। এখানে কিন্তু আমার মেধা, মন, মগজ এগুলোর কিছুই দরকার নাই। দরকার কি বলতো? ধৈর্য, আগ্রহ, ইচ্ছা। ওই যে 4D বললাম না, 4টা ডিজায়ার। তোমার ডিজায়ার থাকতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে, তুমি মাস্ট মাস্ট পারবাই। তুমি পড়ো, তোমাকে সময় দাও, তুমি 3 দিনের একটা চ্যালেঞ্জ নাও যে 3 দিন আমি এতটুকু পড়বো, দেখবা 3 দিনে তুমি। এখন একটা চ্যালেঞ্জ নাও রোমান্টিসিজমের 1 মার্কস, তুমি একদম রাতের মধ্যে শেষ করে চলে যেতে পারবা। এটা কিন্তু আমি একটা ভোগাস কথা বলতেছি না, ঠিক আছে, একটু ফোকাস কথা বলতেছি না, আমি জাস্ট রিয়েলিটিটা বলতেছি। যদি ডাক্তারি পরীক্ষা দিতে হতো, এত বড় একটা ধাপ ধরে এত দূর লাভ দিয়ে যেতে হতো। কিন্তু দেখো প্রিলিমিনারি কি এতটুকু, তারপর রিটেন পাস করি এতটুকু, তারপর ভাইবা পাস করি এতটুকু, তাই না? এরকম তো অনেকগুলা, অনেক উঁচু সিঁড়ি না। আর এই ছোট ছোট সিঁড়িগুলো পার করার জন্য কি লাগবে? চাই মনোযোগ, প্রতিজ্ঞা, আর অনেক অনেক প্র্যাকটিস। জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস করো, পারবা ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই পারবা, ঠিক আছে। আচ্ছা, অ্যানসিয়েন্ট মেরিনার কাহিনী কি একটু সংক্ষেপ বলি। এখানে মূলত 3টা চরিত্র। একটা অ্যানসিয়েন্ট মেরিনার, মেরিনার মানে কি পুরনো একজন নাবিক। উনি বুঝছো, একদিন একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, উনি গেস্টরা যাচ্ছে, এমন সময় একটা গেস্টকে উনি থামাই দেওয়ার পরে পরে কি একটা গল্প শুরু করে দেয়। কি গল্প? অনেক বছর আগে উনি জাহাজে যাচ্ছিল, যখন জাহাজে যাচ্ছিল ওই সময় অ্যালব্যাট্রস বলে এক ধরনের পাখি আকাশ দিয়ে উড়ছিল। নর্মালি কি হয় জানো, এই পাখিগুলা সৌভাগ্য বয়ে আনে। কিন্তু ওই অ্যানসিয়েন্ট ম্যারিনার উনি এসব তোয়াক্কা করতো না। ধরে একটা পাখি তো টুস করে গুলি করে মেরে ফেলে। ও মেরে যেই ফেললো না, সাথে সাথে একটা মানে বিপর্যয় আসতে শুরু করলো। নদীর পানি একদম, মানে ওদের পানি শেষ হলো, খাবার শেষ হলো, না খেয়ে ক্ষুধায় যন্ত্রণায় মারা যেত। এখন বলবা সাগরে আছে আবার কিভাবে শেষ হয়? দেখো ওই সেই বিখ্যাত লাইন, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। তোমার চারপাশে পানির সমুদ্র,
সমুদ্রের ওই লবণাক্ত পানিতে তুমি খেতে পারতেছো না, তাই না? খেতে পারতেছো না, ঠিক এরকমই আশেপাশে অনেক কিছু আছে এই জন্য এটা আমার পছন্দের লাইন। অনেক কিছু থাকে, সবাই কি সবটা নিতে পারে? তো এই সেই বিখ্যাত লাইন, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। তো মেরিনাররা না খেয়ে কিছু মারা গেল। মারা যাওয়ার পরে তখন হচ্ছে অনেক তোমার লাস্টের দিকে এসে ছোট্ট একটা পাখি বা ছোট্ট একটা প্রাণী মনে হয় মরে যাচ্ছিল, ওই সময় উনি এটা উদ্ধার করে বা পানি খাওয়ায়। এটা তো সেই 9-10-এর মানে অনেক কয়েক বছর আগের পড়া, লাস্টের দিকে এরকম করে একটু পানি খাওয়ায়। তখন হয় কি, উনি ক্ষমাও চায় যে একটা পাখি হত্যা করার জন্য। পরবর্তীতে আল্লাহ তাআলা ওনার ক্ষমাটাও একসেপ্ট করে। এন্ড ফাইনালি দেখো ওই যে ছোট্ট একটা প্রাণীকে পাখি পানি খাওয়ায় বা পানিতে ছেড়ে দেয় একটা ছোট্ট একটা মাছকে, এই সেই লাইনটা, হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট। বললাম না এটা আমি কেন পছন্দ করি, সেটা হচ্ছে হি প্রেড বেস্ট, এটা আমার লাইফের মোটো। আমি তো বিশ্বাস করি বুঝছো, যেমন হাক্কুল্লাহ, নামাজ রোজা, যেটা এটা তো আমার আমার জন্য। আল্লাহর কিন্তু কোনো হ্রাস বৃদ্ধি নাই। কেমন ধরো আমি নামাজ পড়লে আমার সমৃদ্ধি হবে, আমি একটু অন্য লেভেলে যাব বা আল্লাহর হুকুম মানতেছে, আল্লাহর কিন্তু কোনো হ্রাস বৃদ্ধি নাই। কিন্তু বান্দার হক, ধরো আমি একজনের টাকা মেরে খেলাম, এটা তো বান্দার হক, তার হকটা যদি নষ্ট করে আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। তার মানে বান্দা সবসময় আল্লাহ প্রায়োরিটি লিস্টে। বললো না আমি ক্ষুধায় কাতর ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। তো এই যে এই ধরনের কথাগুলো কেন আসছে দেখো, হি লাভ প্রেড বেস্ট হু লাভ দ্য বেস্ট, যে ভালোবাসতে পারে, সর্বোচ্চ ভালোবাসতে পারে, সেই সর্বোচ্চ ভালো ইবাদত করতে পারে। অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল, আমি যখন দান করব তখন বা কাউকে ভালোবাসা দিব, ওর এত কিছু আছে দেখে ভালোবাসা না, আমি ভালোবাসা দিব তাকেই যার প্রয়োজন। এই ভালোবাসাটা কি সহমর্মিতা হইতে পারে, কাউকে আদর করে একটা ভালো কথা হইতে পারে। এই যে তোমাদেরকে যে ভালো ভালো মেসেজ গুলা দিচ্ছি, এটাই আমার তরফ থেকে হচ্ছে আমার ভালোবাসা, এটাই আমার নৈতিক দায়িত্ব। এরকম যার যার জায়গা থেকে তুমি ধরো মার সাথে একটু হাসিমুখী কথা বললা, রাস্তায় রিকশাওয়ালা চাচাকে এক কাপ চা খাওয়াইলা, এটাই হচ্ছে তোমার হু লাভ বেস্ট ভালোবাসার প্রক্রিয়া। অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল, ছোট বড় যাই হোক, ওই যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তারপর হচ্ছে ফর দ্য ডিয়ার গড হু লাভ আজ হি মেড অ্যান্ড লাভ অল, কারণ আল্লাহ তো সবাইকে তৈরি করছে। সে যদি ঘৃণা করতো, একটা মশা তো সৃষ্টি হইতো, সে যদি ঘৃণা করতো তাহলে কি কুকুর সৃষ্টি হইতো? তার মানে দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকুলকে আমরা কি করব, আমরা দুনিয়ার প্রত্যেকটা প্রাণীগুলোকে সহমর্মিতা ভালোবাসার চোখে দেখব, তাহলেই ইনশাল্লাহ আমরা সফল কাম হবো। মনে কখনো, আগেও বলছি, আদিম 3 পাপ রাখা যাবে না, লোভ, অহংকার, হিংসা, আর কারো ক্ষতি করা যাবে না। তুমি মনকে ভালো রাখো, আল্লাহ তাআলা তোমার ভালো করবে, এটাও প্রত্যয়। তুমি যদি নিয়ত সহি রাখো, আল্লাহর উদ্দেশ্যে মানুষকে ভালোবাসো, এই আমলটা করো, হি প্রেড বেস্ট হু লাভ দ্য বেস্ট, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাইতে পারবে না। মনে রাখো, মানুষের শক্তি শূন্য, সেই শূন্য শক্তির সাথে অসীম আল্লাহ যুক্ত হলে কেউ তাকে আটকাইতে পারবে না। তুমি তাওয়াক্কুল করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে, আল্লাহ করবেই। আল্লাহ বলছে মানুষের ধারণার সাথে বাস করি, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। এটা অল রিলিজন, তুমি বৌদ্ধ বলো হিন্দু বলো সব। ওই যে বলছিলাম না একটা হিন্দু ধর্মের একটা কাহিনী বলেছিলাম না, একদিন রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, মানে বনের মধ্যে যে যেতে ভয় পেত, তখন তার মা বলছিল তুমি তোমার মানে দাদা ভাই মধুসূদনকে ডাইকো। তখন মনে মনে সে ভাবতো মধুসূদন আসবে, মধুসূদন আসবে, এন্ড ট্রুলি সে কিন্তু আসছিল তার সাথে দেখা করতে। বিশ্বাস, এটা হিন্দু ধর্মের বিশ্বাস। তো আমরাও বিশ্বাস করি আল্লাহ আমাদের এই ঘাড়ের রগের চাইতে কাছে আছে। তোমরা ভালো চিন্তা করো, সৎ চিন্তা করো, ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো হবে। তাহলে এই লাইনটা পাইছো, এবং এইটা খুব বিখ্যাত একটা লাইন। ঠিক আছে, এটা আসছে, এটা পরীক্ষা অলরেডি আসছে, দেখি প্রশ্ন দিয়েছি কিনা। আচ্ছা প্রশ্ন দিই নাই, বাট এটা পরীক্ষা আসছে। ঠিক আছে, এরপর হচ্ছে জন কিটস, দ্য পয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি বলা হয়, যিনি সৌন্দর্যের পূজারী ছিল। খুব ছোট্ট বয়সে মারা যায়। আমারও আরো মানে এখন আমি তো জীবিত আছি আল্লাহর রহমতে, আরো 6-7 বছর আগে মারা গেছে, মানে সম্ভবত 26 বছর বয়সে মারা যায়। হ্যাঁ, এবং এই ছোট্ট হৃদয় অনেক ব্যথা ছিল। একটা ওনার প্রেমিকা ছিল, ফ্যামি নাম বা ফ্যানি, এরকম নাম, যে ফানি বলি না, ফানি থেকে ফ্যানি, এই ধরনের একটা নাম ছিল। তো আবার অনেকে বলে জেনি, নাম নিয়ে বিতর্ক আছে। ওনার প্রেমিকার উদ্দেশ্যে যে চিঠিগুলো, ওনার তো একটু যক্ষা রোগ হয়ে যায়, পরে হচ্ছে ওই মেয়ের মা অনেকটা হচ্ছে টাকা পয়সার একটা ব্যাপার থাকে, নর্মাল তো মারা একটু এন্টি হয় স্বাভাবিকভাবে, ওই মা তার মানে সন্তানকে কিডস থেকে দূরে রাখে। তখন ওই যে কিডস যে অনলে পড়তো, পড়ার পরে যে লেখাগুলো আসতো, সেই লেখাগুলো ছিল চমৎকার সৃষ্টি।
তো দেখো কিটসকে আরো কি বলা হয়, পয়েট অফ সেন্সাসনেস, ম্যান অফ মেডিসিন, কারণ উনি হচ্ছে ডাক্তারিও পড়তেন। আর একটা হচ্ছে দ্য ইয়ংগেস্ট পয়েট ইন ইংলিশ লিটারেচার, এবং ওনার অনেকগুলো কোর্স হচ্ছে মানে বিখ্যাত। দেখো উনাকে বলা হয় যে, দেখো একটা বিখ্যাত টিএস ইলিয়ট বলেছে কিটস ইজ এ ট্রু পয়েট, মানে কিটসকে বলা হচ্ছে ট্রু পয়েট, এবং উনি মাত্র ২৬ বছর বয়সে মারা যায়। তো উনি অনেক মানে এত অল্প বয়সে মারা গেল, ইংরেজি সাহিত্যে ওনার গুরুত্ব ভীষণ, মানে ভীষণ একটা বড় ব্যাপার, মানে বা একটা বড় ভূমিকা পালন করেছে। তো দেখো ওনার হচ্ছে উল্লেখযোগ্য অনেকগুলো রচনা আছে, এর মধ্যে তোমার যে ওর আচ্ছা এই সবগুলো একটু দেখে রাখো, মানে এইটা ফেমাস বলতে কি ওনার রাইটিংস এর চাইতে, ধরো এই লেখাগুলো বললাম যে এন্ডিমিয়ন বা হাইপারিয়ন বা ওটস, এইগুলার চাইতে মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওনার হচ্ছে বিখ্যাত কবিতা সমূহ, মানে মূলত প্রশ্নগুলো আছে এগুলা। তাহলে বলবো আপু ওইগুলা রাখছি কেন, একবার একটু দেখে রাখো, যেহেতু জন কিটস ইম্পর্টেন্ট একবার একটু পড়ে রাখলা, দেখবা 4টা অপশন দেখলে মনে হবে চেনা চেনা লাগে, যেটা চেনা চেনা লাগবে সেটাই আনসার, ঠিক আছে। দেন হচ্ছে দেখো বিখ্যাত কবিতা, এই দেখো ওড টু এ নাইটিঙ্গেল, ওড অ্যান্ড গ্রেসিয়ান ওর্ন, এইটা কিন্তু একবার একটা পরীক্ষা আসছিল, নর্মাল একটা নন ক্যাডার পরীক্ষায়। তারপরে হচ্ছে তোমার এই যে দেখো না অডিও টু, ঠিক না, ইসাবেলা, তো এইগুলা হচ্ছে তোমরা মোটামুটি হচ্ছে ওনার বিখ্যাত কবিতা। দেখো ওডি টু, এই এই একটা পয়েন্ট যেখান থেকে বলা হয় যে এইটা কোন কবিতার একটা বৈশিষ্ট্য, মোটামুটি ভাবে জন কিটসের কবিতার একটা কিন্তু বৈশিষ্ট্য এরকম থাকে, এবং মেলানকোলি এটা নিয়েও আসছে। তো ওনার ওই বিখ্যাত কবিতা গুলো কোন কোন কবিতা এবং কি কি হচ্ছে মোটামুটি বিখ্যাত ইম্পর্টেন্ট কোট আছে, তার মধ্যে একটা যেটা তোমরা আমরা মনে আছে উপন্যাস, 1000 বছর ধরে উপন্যাস যখন পড়তাম একটা লাইন আসতো না, সার্থক উপন্যাস, তখন আমরা কয়েকটা লাইন পড়তাম না, এই যে এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে। এবং আরেকটা লাইন আছে এটাকে এখন দেই না এখানে, আচ্ছা এই লাইনটা খুব বিখ্যাত, এটা একটু পড়বা, বাকি কিছু লাইন আমি এমনি রাখছি যেহেতু তাড়াহুড়া, তাই এগুলো একটু ব্যাখ্যা দিলাম না। আচ্ছা ওই লাইনটা লিখি নাই, আচ্ছা ঠিক আছে, থিঙ্ক অফ বিউটি যে জয় ফর এভার, এটা একটু মাথায় রাখো। আরেকটা লাইন আছে বিখ্যাত, এখানে দেয়া হয় নাই, আচ্ছা পাশে বেশি শিলি, উনি ওনার মৃত্যুতে একটা এলিজি লিখেছিল, দেখো অ্যাডোনাইস, এই অ্যাডোনাইসের একটা অর্থ কি জানো, সুপ্রিম বা ঈশ্বরের একটা কি মানে প্রাচীন যে গ্রিস মতবাদ অনুসারে, ঠিক আছে। তো ওনার মতবাদ অনুসারে দেখো অ্যাডোনাইস কেন লিখছে কবির নাম, কারণ হচ্ছে কিটসকে সে এত মহৎ ভেবেছে, তার শোকে যে এলেজি মনে হচ্ছে যে কবিদের কবি যিনি, অথবা যিনি অনেক ভালো মানে কবিতা লিখতো, তার মৃত্যুতে সে তখন শোকাহত হয়ে এই কবিতাটা লিখছে। এবং দেখো এটা 37 BCS আসছে, তাহলে পাশে বেশি শেলির লেখা একটা বিখ্যাত এলিজি মনে আছে, এই যে কবর নাটকটা যেমন আমরা কবিতাটা আমরা পড়েছি না, এখানে তো দাদির কবর, একটু এটা কিন্তু এলিজি টাইপের, মানে শোক গাথা, শোককে গাথা নিয়ে হচ্ছে এই কবিতাটা লেখা, ঠিক আছে। আর দেখো দুই একটা আমার প্রোনাউন্সিয়েশন সমস্যা হতে পারে, কিছু মনে করো না, আমি কিন্তু ইংলিশ লিটারেচারের না, আমি হচ্ছে যেটা হচ্ছে সহজ ভাষা আমার মাথায় থাকতো ওইভাবে আমি পড়তাম, তো তোমরা তোমাদের মতো করে পড়ো যে এইভাবে মনে থাকে, ঠিক আছে। দেন হচ্ছে জেন অস্টেন, আচ্ছা এগুলো আরেকটু তথ্য আমি দিতাম, যেহেতু লাইভ ক্লাসটা মোটামুটি 1 ঘন্টা, তারপর আমার টাইম চলে যাবে, তা আমি একটু সংক্ষিপ্ত করে রাখছি, আর একটা দুটা কবি একটু দেখায় আমি শেষ করে দেবো। জানি তোমরা বিরক্ত হচ্ছ, জানি না আমরা কয়জন আছো, কে কে আছো। আহ আচ্ছা ভাই আগের কমেন্টে একটু দেখি তো, অনেক কিছু লিখেছে। তোফা নাজনীন আপু, আমি নিজেও লিটারেচার স্টুডেন্ট, অনেকের ক্লাস করেছি কিন্তু মনে পরিতুষ্টি পাই নাই, কিন্তু আপনার কথাগুলো শুনে অনেক জটিল কিছু ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স পাওয়া যায়, অনেকের জানার পরিধি বাড়বে, লিটারেচার বিষয়টা মজা, আমি মুখস্থ বিদ্যায় খুবই দুর্বল আপু, তাই ডিটেলস পড়া ট্রাই করি, অনেক পরামর্শ নেওয়ার আছে আপু, যোগাযোগ করার উপায়টা বলে দিলে। প্রথম ক্লাস করছি আজ, আপনার সত্যি ভালো লাগার মতো, এই যে তোমাদের এত মিষ্টি মিষ্টি ফিডব্যাক পেলে আমি তো লোভ রাখতে পারবো না, আমি তো আবার ক্লাস নিতে চলে আসবো। আসলে আমি তো বেসিক্যালি লিটারেচার স্টুডেন্ট না, কিন্তু লিটারেচার আমার খুব পছন্দ, ছোটবেলার একটা অংশ। একটা ছোট্ট একটা ঘটনা বলি, আমি ক্লাস 6-এ যখন পড়ি, আমার একটা বান্ধবী ছিল নীলা নাম, তো ও হচ্ছে অনেক পুরস্কার পেত, ও গানের শিল্পী ছিল, তো ও অনেক পুরস্কার পেত, আমিও মাঝে মাঝে হচ্ছে ডিবেট বা কবিতা টবিতা এগুলোর সাথে ছিলাম, কিন্তু আমি এত পুরস্কার পেতাম না। ও কি করতো জানো, ও হচ্ছে যে বাংলা মানে
বিভিন্ন সাহিত্যের বইগুলো পেতো, ওর সাথে আমি চুক্তিবদ্ধ হয়ে নিতাম যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বই ফেরত দিতে হবে। একবার রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে আসি, গল্প নিয়ে সময় পড়ছি, এমন সময় বাইরে এত বৃষ্টি, সেই বৃষ্টিতে আমার জামা কাপড় সব ভিজে গেছে। আমার মা এসে এত বকছে, আর যেহেতু আউট বই পড়তেছে বুঝোই তো কি একটা রিয়াক্ট, অনেক বকছে, পারলে আমাকে মারতো। পর আমার খালা হচ্ছে থামায়, থাক ও একটু খেয়াল করে না বা ঘুমাই গেছিল। ঠিক ঘুমাইলেও পরে মাপ পড়তো, কিন্তু আমি জেগে আছি দেখতেছে কিন্তু বৃষ্টি পড়তেছে। বুঝো যে পড়াশোনার কোন গভীরতায় চলে গেছিলাম। এটা হচ্ছে পড়াশোনা। তুমি যখন জ্ঞানকে নলেজকে ভালোবাসবো, তুমি পারিপার্শ্বিক কিছুই খুঁজে পাবা না। তো এইটা আমার খুব নেশা ছিল। আচ্ছা, রুবাইয়া ফেরদৌসী, আমাদের মো আপু, হ্যাঁ আপু কেমন আছো তুমি? এই যে রুবাইয়া ফেরদৌসী, ও কিন্তু খুবই মেরিটোরিয়াস একজন মানুষ ছিল, আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড সাবিয়া সুমি। তো ওর কাছে গল্প শুনেছি, তার স্টুডেন্ট ছিল। ও হচ্ছে প্রচুর বই পড়তো। তো এই যে যারা এই যে বই পড়ুয়া, এদের হাই হ্যালো দেখলে ভীষণ ভালো লাগে। রুবাইয়া কেমন আছো তুমি? তুমি ক্লাস করছো জেনে ভালো লাগতেছে, এবং আশা করি তুমি পড়ার সাথে আবার জড়াবা, ঠিক আছে? আমি জানি না তুমি চাকরির প্রস্তুতি নিচ্ছ কিনা, যদি নিয়ে থাকো তো নাও, না নিলেও পড়বা। এইগুলো বুঝছো চাকরির সাথে সম্পৃক্ত না, তুমি পড়বা, মন এমনি ভালো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, এই জেন অস্টিন দেখে মনে হয় কি বেটা বেটা লাগছে না? না, এটা কোনো পুরুষ মানুষ না, এটা হচ্ছে মহিলা। উনি একমাত্র রোমান্টিক পিরিয়ডের অ্যান্টি রোমান্টিক নোভেলিস্ট। মানে উনার মধ্যে এত মানে তোমার প্রকৃতি নেচার এইসব না, উনি বরঞ্চ একটু আগের, একটু প্রিভিয়াস টাইমের বুঝছো একটা যুগ ছিল, সেটা হচ্ছে তোমার এডিসন এবং গোল্ড স্মিথের যুগ, এজ অফ সেন্সিবিলিটি। অর্থাৎ উনি একটু আগের পিরিয়ডটাকে একটু ফলো করতো, ঠিক আছে? তো এই জন্য ওনার লেখার মধ্যে অনেকটা হচ্ছে তোমার নারী নারীদের, এবং মানে কি বলবো, উনি অনেকটা জান, উনি বিয়েও করেন নাই, মানে অনেকটা হয় না যে প্রগতিশীল নারীবাদীর মধ্যে, ঠিক আছে, একটু ওই ধরনের ছিল। তো জেন অস্টেন কিন্তু একজন নারী, এটা কিন্তু আসতে পারে, হ্যাঁ, একটা উইমেন রাইটার, এবং উনি হচ্ছে অ্যান্টি রোমান্টিক নোভেলিস্ট। মানে রোম্যান্টিসিজমকে উনি ধার ধারতো না, ওনার মধ্যে ছিল। দেখো ওনার একটা বিখ্যাত বই প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জানো এটা কিন্তু তোমার হলিউডে একটা মুভি হয়েছে, এবং এই মুভিতে তোমার প্রাইড অ্যান্ড প্রেজুডিসের যে নায়ক মিস্টার ডার্সি, ওনাকে বলা হয় প্রাইডের প্রতীক, মানে একটু অহংকারী। আর যে নারী মিস এলিজাবেথ বেনেট, প্রেজুডিস, দেখছো প্রেজুডিস মানে নারীকে উনি কুসংস্কারের ধারক ও বাহক বলতেছে। মানে নারী যে একটা মানে অ্যান্টি রোমান্টিক পিরিয়ডে বাইরে যায়, এটাও একটা কারণ। ওনার মধ্যে একটু ক্ষোভ, সেই ধরনের একটু নেগেটিভিটি ছিল, এটাও লেখায় চলে আসছে। এবং এটা কিন্তু হলিউডে একটা মুভি আছে প্রাইড এন্ড প্রেজুডিস, এবং তুমি জানো এই মুভিতে হচ্ছে সম্ভবত ঐশ্বরিয়াকে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল মুভি করার, বাট সে করে নাই। তো এটা একটু পড়ে, এটা কিন্তু আসে মিস এলিজাবেথ বেনেট, এই বেনেটের চরিত্র নিয়ে প্রশ্ন আসছে, বিসিএস এর না আসলেও অন্য অন্য পরীক্ষা আসছে, এটা আমার স্পষ্ট তো মনে আছে। আর উনার আরেকটা বই ইম্মা, এটাও এইটার কাহিনী একটু বলি, ইম্মার কাহিনীটা। সেটা হচ্ছে উনি একটা লোককে ভালোবাসে, ভালোবাসার পরে আরেকটা জায়গায় বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ওনার মনে হলো যাকে ভালোবাসি তাকেও ভালো লাগে না, স্বামীকেও ভালো লাগে, ওনার ভালো লাগে আরেকজন, যে ছিল তার অর্থনৈতিক উপদেষ্টা, যে হচ্ছে টাকা পয়সা ধরো লাইক অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতো। মানে এই যে নারীর যে ত্রিমুখী মৈত্রীর একটা মানে সংঘর্ষ, এটা হচ্ছে ইমা এই চরিত্রের মধ্যে ফুটে উঠছে। যেহেতু একজন নারী রাইটার এবং অ্যান্টি রোম্যান্টিক, মানে রোম্যান্টিক পিরিয়ডে অ্যান্টি রোম্যান্টিক মানুষ, সো এটা একটু গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? দেন হচ্ছে তোমার অন্যান্য গ্রন্থগুলোও আছে, একটু দেখো, এবং অসমাপ্ত গ্রন্থ আছে ওনার, সবই একটু দেখে রাখ, একবার একটু রিডিং পড়ে রাখলা। ইম্পর্টেন্ট কোর্স, দেখো ইম্পর্টেন্ট, ওনার কোটেশন গুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, তোমাদের কাছে একটু জাস্ট মানে একটা ফানি কথা শেয়ার করবো এটার জন্য। দেখো, এ লেডিস ইমাজিনেশন ইজ ভেরি র্যাপিড, ইট জাম্পস ফ্রম অ্যাডমাইরেশন টু লাভ, ফ্রম লাভ টু ম্যাট্রিমনি। মানে ওই যে বলে না, নারীর হচ্ছে কল্পনা এত, সে যখন প্রথম প্রেমে পড়ে, পড়ার সাথে সাথে সে এতটা অ্যাডভান্স যে নাতিপুতির নামটাও কল্পনা করে দেয়, বা নাতিপুতির নামটাও মানে রেখে ফেলে। এটা হচ্ছে মানে নারীদের একটা স্বভাব ধর্ম। কারণ কি জানো, নারীরা তো তাদের অনুভূতিটা চাপাই চুপায় রাখে, তাই না? পুরুষদের মতো তো এত এক্সপ্রেস করে না, তার সবটা হচ্ছে ইমাজিনেশন বা কল্পনা রাখে। ওই কল্পনায় রাখে বলেই হচ্ছে তার এইগুলো এরকম শাখা প্রশাখা বের হয়। এটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিসের কাহিনী থেকে চরিত্র নেওয়া হয়েছে। আচ্ছা, দ্য ক্যারেক্টার এলিজাবেথ বেনেট, ও আচ্ছা এটা অলরেডি আসছে 45 BC, দেখছো? তাহলে হচ্ছে এটা অলরেডি আমরা পেয়ে গেছি, প্রাইড এন্ড প্রেজুডিস থেকে নেওয়া হয়েছে। এবং মনে রাখো যে এটা আসছে, এটা কি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ও আচ্ছা, এরপরে হচ্ছে পার্সি বিশি শেলি। আমি কি তোমাদের বেশি টাইম নিচ্ছি? আরেকটু কি চালাবো? 8:30 পর্যন্ত, ক্লাস তো ছিল 8টা, আরেকটু নিবো?
বাচ্চারা নিলে একটু রিপ্লাই দাও, আর না নিলে আমি এখন শেষ করে দিব। তোমাদের ইচ্ছা, তোমাদের ইচ্ছাই আছে, ঠিক আছে? একটু কমেন্ট করো, একটু জানাও। আচ্ছা, এটা হচ্ছে পার্সি বিশি শেলি। হ্যাঁ, উনি হচ্ছেন একজন ফেমাস রাইটার। আমরা শেলির নাম অনেক শুনেছি। ওনার কিছু টাইটেল আছে, রেভলিউশনারি পয়েট, বৈপ্লবিক ছিল, ঠিক আছে? এবং রেভলিউশনারি পয়েট, আমি ওনাকে অনেকটা বেশি হচ্ছে অনেক সময় হচ্ছে কাজী নজরুল সাথে অনেক সময় তুলনা করা হয় এরকম। পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন, মানে উনি আশাবাদী কবি, আশা নিয়ে কথা বলতেন। দেন হচ্ছে পয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড উইন্ড, এই স্কাইলার্ক এটা খুব ইম্পর্টেন্ট, এটারও একটা একজন কবি। এবং শর্ট নেম হচ্ছে পিবি শেলি, ঠিক আছে? এখন দেখো, উনি হচ্ছেন একটা মেয়ের সাথে ওনার ভালো একটা সম্পর্ক হয়, তাকে বিয়ে করে, কিন্তু বিয়ে করার পরে উনি হচ্ছে মেরি বলে একটা মেয়ের আবার প্রেমে পড়ে। ফলে তার প্রথম ওয়াইফ হ্যারিয়েট, সে কি করে, সুইসাইড করে। কেন এত কাহিনী বললাম? কারণ ওনার দ্বিতীয় ওয়াইফ যে মেরি শেলি, উনি হচ্ছে খুব মানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। উনি হচ্ছে, তোমরা ফ্রাঙ্কেনস্টাইনের নাম শুনছো না? এই কবিতাটার মানে এই উপন্যাসের হচ্ছে রাইটার ছিল মেরি শেলি, তিনি হচ্ছেন শেলির ওয়াইফ। তো উনি করেছিল কি, উনি হচ্ছে ওনার এক বন্ধুর সাথে হচ্ছে সমুদ্র গমন করে, পরে একটা ঝড়ে ডুবে যায়। উনি যখন মারা যায়, ওনার বই থেকে হ্যাঁ একটা কবিতার বই উদ্ধার করা হয়, সেই কবিতার বইটা ছিল কিরসে। তো আর জানো, এই প্রত্যেকটা মানে পুরা ডিটেলস আমার কিন্তু জানা হয়েছে। শত মনীষীর জীবনে একটা বই ছিল, আমি এটা খুব পড়তাম, ফলে এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে কাহিনীগুলো আমার জানা। যে বললাম না, জন কিটসের প্রেমিকার নাম, কারণ এটা আমি দুইটা বই দুই রকম নাম পেয়েছি, একজন লিখছিল জেনি, একজন লিখছিল হলো ফ্যানি। আচ্ছা, দেখো উল্লেখযোগ্য গ্রন্থ, এটাই লাস্ট, এই সাহিত্যের এটাই লাস্ট, শুধুমাত্র অনিমিতা আপু লিখেছে যে আসি ম্যাম, বাকিরা কেউ লিখে নাই, এটাই আমার শেষ, ঠিক আছে? লাস্ট পয়েট, মানে কি বলবো, যে কবিকে নিয়ে, ঠিক আছে? প্রোমেথিয়াস আনবাউন্ড, এটা হচ্ছে গীতি নাট্য, এটা ওনার লেখা। দেখো ওনাকে কেন বৈপ্লবিক বলা হয়? প্রোমেথিয়াস আনবাউন্ড মানে কি জানো? এটা হচ্ছে ধরো গ্রিক একটা মিথোলজির ব্যাপার, যখন হচ্ছে তোমার পৃথিবীটা হচ্ছে মানে দেব দেবতা যখন শাসন করতো, তখন কি করতো জানো? এই যে প্রোমেথিয়াসকে হচ্ছে মানে বাধ্য করেছিল, মানে অনেক মানে প্রেশার ক্রিয়েট করেছিল যেন হিউম্যান বিং এর কাছে কোনো আগুন না দেওয়া হয়। কারণ আগুন, ফায়ার, ফায়ার মানে কি? শক্তি, কিন্তু শক্তির প্রতীক। কারণ মানুষের হাতে যদি শক্তির প্রতীক চায়, তখন তো গডদের পাওয়ার কমে যাবে। কেমন? দেখো, আগুনের মাধ্যমে তো সবকিছু তৈরি হয়, তাই না? ছুরি থেকে শুরু করে সবকিছু সবকিছু, ছুরি, তারপর থেকে এই আধুনিক সবকিছুর কি মূলে হচ্ছে কি তোমার, মূলে হচ্ছে তোমার আগুন। তো এই ফায়ার হচ্ছে তোমার, প্রমিথিউস কি করে, সে ফায়ার চুরি করে এনে, আগুনটা চুরি করে এনে সে হচ্ছে হিউম্যান বিং এর মধ্যে ছড়াই দেয়। তখন কি হয়? জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে। এই যে দেবতা থেকে অস্বীকার করলো, মানে প্রমিথিউস আনবাউন্ড, এই যে এটাই হচ্ছে প্রমিথিউসের কাহিনী। এটার উপর বেস করে হচ্ছে এই এই মানে ইতালিতে বসে উনি এই গীতিনাট্যটা রচনা করে, ঠিক আছে? আরেকটা হচ্ছে ডিফেন্স অফ পোয়েট্রি, সাহিত্য বিষয়ক প্রবন্ধ ছিল। এছাড়াও উনি যে কবিতা দেখছে, এটা তো পরীক্ষা আসছে, অ্যাডোনাইস, এটা আসছে। এবং এই যে নেসেসিটি অফ অ্যাথিজম, নাস্তিকতার প্রয়োজনীয়তা, উনি একটু নাস্তিক ছিল, এটা একটা ব্যাপার ছিল, এই জন্য উনিও এর উপর বই লিখেছেন। এরপর হচ্ছেন অন্যান্য গ্রন্থ, কুইন ম্যাপ, এটি লেখকের প্রথম কাব্য, এটি ইম্পর্টেন্ট, এটি একটু মনে রাখো। কুইন ম্যাপ, অডিও টু দা স্কাইলার, ওড টু দা ওয়েস্টম্যান। দেখছো এই দুইজন, উনার এবং কিটস দুইটারই কিন্তু হেডলাইনে ওড। আচ্ছা, এটা কিন্তু অনেকে প্রোনাউন্স ওড, অড এরকমও বলে, আমরা অনেকে অডও বলে, তো তোমাদের যেভাবে মনে থাকে। তো এই উনারও তিনটা আছে, সেই সাথে হচ্ছে তোমার কিটসেরও আছে, এই দুইটার ডিফারেন্সটা জেনে রাখো, ঠিক আছে? এই হলো মূল গ্রন্থ। দেখো ফেমাস কোট, কোটগুলো ইম্পর্টেন্ট। প্রথম যে কোটটা, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, এটা খুব সুন্দর একটা লাইন। দেখো, তোমরা দেখো তো রোমান্টিক গানগুলো ভাল লাগে না? কোন গানগুলো রোমান্টিক? যে যেগুলো হচ্ছে কি প্রিয়তম বা প্রেয়সীকে পাওয়া যায় না, তাই না? এই দেখো, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল দ্য স্যাডেস্ট, যেটা হচ্ছে দুঃখের কথা বলে। যেমন দেবদাস বিখ্যাত, পার্বতীর দেবদাসের মিলন ঘটলে কিন্তু আমরা এতটা মনে রাখতাম না, ঠিক আছে? ফলে এইটা কিন্তু একটা মানে আমাদের লাইফের জন্য প্রযোজ্য। দেখো, আমরা স্মৃতিচারণ করি কি নেগেটিভ কষ্টগুলা। ধরো তোমার ভাই আমাকে অনেক গিফট দেখ, সেটা মনে থাকবে না, কবে কোন ম্যারেজ ডেতে উইশ করে নাই সেটা কিন্তু আমার মাথায় আছে। এরকমই মানুষ স্যাডেস্ট, স্যাডিস্ট, বেসিক্যালি মানুষ হচ্ছে স্যাডিস্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে এই তো অনেক কিছু আছে। দেন হচ্ছে এই যে ফেমাস
ও উইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এই যদি এই যে শীতের আড়ালে কি বসন্ত থাকে না, ওই যে বলে না মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, এটারই সামারি কিন্তু এইটা। তার মানে বোঝা গেল যে প্রকৃতি নিয়েই হচ্ছে রোমান্টিক কবিদের বসবাস। তোমরা একটু একবার রিভাইজ দিও, মোটামুটি আশা করি তোমরা ভুলবা না। দেখো ওজাইম্যান্ডিয়াস, এটা 43 বিসিএস আসছে। এই কবিতাটা 9-10 আমাদের 2000 মানে 6, 7, 8, 9, 10 কিন্তু এটা পাঠ্য ছিল। মনে আছে যে এই কবিতাটার মেসেজ কি? একটা রাজা, একটা ফারাও সম্রাটের একটা রাজার একটা মূর্তি ছিল। তার মানে কি বুঝালো? মৃত্যুর মাধ্যমে আমাদের কি, আমাদের যে রাজ্য পার যাই বলে না কেন, এটার একটা পরিসমাপ্তি ঘটে। তো এটা যেহেতু পাঠ্য ছিল, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্টই বোঝাই যাচ্ছে। সো ওজাইমান্ডিসের মূল ক্যারেক্টার কোন ফারাও বা মিশরীয় রাজা, এবং যেহেতু এটা অলরেডি আসছে, এটা একটু ভালো করে পড়বা, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেন হচ্ছে পাশাপাশি শেলির, এই যে এটা একটু আগে বললাম এলিজি, কে লিখেছেন? পাশাপাশি শেলি। ও ধন্যবাদ। আজকে তাহলে যাক আমি ফাইনালি শেষ করতে পারছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। কারণ এত বেশি কথা বলছি তোমাদের সাথে, লাস্ট যেহেতু এখন শেষ করছি, আমার বিশ্বাস তোমাদের একটু হলেও উপকার লেগেছে। তোমাদের লাস্টে কয়েকটা কথা একটু বলে যেতে চাই। এটা হচ্ছে তোমরা দয়া করে দয়া করে পড়াশোনা করবা। দেখো জীবনে তো অলরেডি ডিসিশন নিয়েই ফেলছো চাকরি বাজারে আসবা, তাই না? আর যদি একটা বছর বা 6টা মাস যদি একটু কষ্ট করে একটা সেটেল লাইফ পাওয়া যায়, তুমি ভালো থাকবা, তোমার প্যারেন্টস ভালো থাকবে, তোমার সন্তানেরও ভালো থাকবে। কোনো না কোনো ভাবে রুজি তো করতেই হবে, ইনকাম করতেই হবে। তাহলে ওই কষ্টটা এখন করো, প্লিজ এখন করো, প্লিজ এখন করো। তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট, যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে টেবিলে বসাইছে, জাস্ট মনটাকে দাও, এই মনটাকে দিয়ে দাও বইয়ের সাথে, একবার ভালোবাসা তৈরি করো অবসরে। আর আরেকটা বলি, এই যে মোবাইল রিলস, ইউটিউব, টিকটক, এগুলো খুব ভেজাইলা জিনিস। এগুলো দেখো আমরা দেখতে পারবো। তুমি যদি টিকটকে ক্যারিয়ার সেট করতে চাও, আজকেই বলি, আমাকে ব্লগ দিয়া, সাফল্য একাডেমিকে ব্লগ দিয়ে তুমি চলে যাও, তুমি ক্যারিয়ার বিল্ড আপ করো। বাট তুমি দুই নৌকা পার দিও না, একটু টিকটক দেখবা, একটু ইউটিউব দেখবা, আর একটু মোয়াপুর ক্লাস করবা, নো অ্যান্ড নেভার, এইটা কইরো না। একটা নৌকায় পা দাও, সেটা হচ্ছে জ্ঞানের নৌকা। দেখো তুমি বিসমিল্লাহ বলে পড়াশোনা শুরু করো, সারাক্ষণ ইবাদত হচ্ছে। আমি তো 8:8:8 এর একটা ফর্মুলা বলেছি না, 8 ঘন্টা পড়বা, 8 ঘন্টা ধরো ঘুম, আর 8 ঘন্টা তোমার অন্যান্য কাজ, এর মধ্যে 1 ঘন্টা রাখবা বিকেলবেলা, তুমি একটু ইউটিউব দেখবা। কিন্তু প্লিজ তোমরা আমাকে কথা দাও, কেউ কেউ সময় অপচয় করে ফেসবুক ইউটিউব দেখবা না। দরকার হলে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে রাখো। বলবা আপু আপডেট থাকতে হয়, ঠিক আছে, তাহলে একটা ফেক আইডি রাখো, শুধুমাত্র বিসিএস আর গোল, কোশ্চেন অ্যানালাইসিস, এই ধরনের একটা আইডি। শুধুমাত্র কখন? বিকেল আসরের নামাজের পরে 1 ঘন্টার মতো দেখলা, তখন আরো কাজ আছে। এই যে বিভিন্ন টপিক গুলা তোমাদের মনে হতে পারে না আপু আমি একটু প্রশ্নগুলো একটু দেখবো, আসলে কি কিডসের প্রেমিকার নাম কি জেনি না ফ্যানি, আপু কি বললো একটু টেস্ট টেস্ট করে দেখি, এটা কি পড়ার টেবিলে বসে দেখবা না? তোমার একটা খাতা থাকবে, সেই খাতায় তোমার প্রবলেমস গুলো তুমি লিখে রাখবা। কি প্রবলেমস লিখবা? ধরো পড়তে গেছো চর্যাপদ, তোমার আর একটু ডিটেল জানতে ইচ্ছা করে, চর্যাপদে আর কি আছে, আর কেউ কি লিখছে? শুনছিলাম সেলিনা হোসেনের নীলময়ূরের যৌবনটা চর্যাপদ নিয়ে লেখা। ওকে ফাইন, তুমি ওই বিকালের 1 ঘন্টা টাইমে ওইটা নিয়ে সার্চ দাও, ওইটা নিয়ে গুগলস থেকে দেখো। কিন্তু বাকি টাইম, পড়ার টাইমে এই মরণ ফাঁদে পা দিও না। এটা যেমন এসটি কলডিস ছিল আফিমেটার, এটা আফিমের চাইতো, আফিম মনে হয় কন্ট্রোল করা যায়, কিন্তু মোবাইল কন্ট্রোল করা যায় না। প্লিজ তোমরা আজকে আমার সাথে প্রমিস করো, আল্লাহর হস্তে প্রমিস করো, যারা যেন আমার লাইভে আসো তোমরা পড়বা, কথা দাও, আজকে লাইভে কথা দাও যে আপু আমি ইনশাল্লাহ কমপক্ষে 8 ঘন্টা পড়বো। চাকরি নো, এটা কোনো এক্সকিউজ না। তোমাদেরকে আমি পড়া মুখস্থ রাখার 3টা মেথডের মধ্যে একটা মেথড বলেছি, তুমি জোরে জোরে পড়ে ওইটা অডিও করো। তুমি চাকরি করতেছো, ওই টাইমে তুমি কানে এটা দিয়ে শুনো, ঠিক আছে? এটা দিয়ে শুনো, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের সময় অপচয় হবে না। তো আজকে আমার আসলে অনেক সময় চলে গেছে, এখন ক্লাসটা শেষ করতে হচ্ছে। ভাই আপুরা তোমরা ভালো থাইকো, তোমরা যদি পড়তে বসো তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। ইনশাল্লাহ আবার দেখা হবে। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। ভালো থাইকো, আল্লাহ হাফেজ।